আচ্ছা, আমরা চ্যাপ্টার 15 শুরু করেছিলাম। তো এই চ্যাপ্টার 15 এর প্রথম দিকে আমরা রোটেশনাল মোশন নিয়ে ডিসকাস করেছি। রোটেশনাল মোশনের সাথে সার্কুলার মোশনের যে ডিসক্রিপেন্সি বা কখন রোটেশনাল বলবো কখন সার্কুলার বলবো, এই ব্যাপারগুলো আমরা মোটামুটি ক্লিয়ার হয়েছি এবং আমরা জেনেছি যে রোটেশনাল মোশন শুধুমাত্র তখনই হয় যখন কোনো অবজেক্টকে কনসিডার করা হয়, অর্থাৎ কোনো একটা শেপ আছে, এরকম একটা বস্তু যার পার্টিকুলার শেপ আছে, তো সেক্ষেত্রে তার রোটেশন সম্ভব। কিন্তু একটা সেন্টারের রেসপেক্টে কোনো একটা পয়েন্ট যদি ট্রাভেল করতে থাকে সার্কেল হয়ে, তাহলে সেক্ষেত্রে রোটেশনাল মোশন হওয়ার চান্স নেই, কেননা একটা পয়েন্টের শুধুমাত্র পজিশনই রয়েছে। এছাড়াও অবজেক্টের ক্ষেত্রেও সার্কুলার মোশন হতে পারে, আমরা সেটাও দেখিয়েছি। তোমরা আগের স্লাইডগুলো রিভিউ করলে আর ভালো দেখতে পাবা। এরপরে আমরা এই রোটেশনাল মোশন শেষ করে আমরা রোটেশনাল মোশন এবং ট্রান্সলেশনাল মোশন একই সাথে কাজ করে এরকম এক ধরনের মোশন যাকে বলে প্লেন মোশন। যখন গাড়ির চাকা ঘুরতে থাকে বা যদি এমন কোনো মেশিন পার্ট হয় যে একই সাথে রোটেট করছে এবং সামনে এগোচ্ছে, তো এ ধরনের মেশিন পার্টের ক্ষেত্রে প্লেন মোশন হয়ে থাকে। তো প্লেন মোশন আমরা আগেই দেখিয়েছি যে প্লেন মোশন আসলে বেশ কমপ্লেক্স একটা ফেনোমেনা। যেমন ধরে নাও এখানে এই সার্কুলার, এই সার্কেলের ক্ষেত্রে বা এই চাকার ক্ষেত্রে চিন্তা করো, এই খুব স্বাভাবিক এখানে দেখা যাচ্ছে চাকা এই ডটের জায়গা থেকে ঘুরে ঘুরে রোটেট করতে করতে সামনে এগুলো এরকম সলিড অংশে চলে আসলো। কিন্তু এটা দেখতে যত না ইজি, বাট এর মোশন নিয়ে ডিসকাস করতে গেলে এটা ততটাই কমপ্লেক্স। এখানে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে এই রোটেশন এবং ট্রান্সলেশন একই সাথে হয় এবং যে পয়েন্টে টাচ করে থাকে সে পয়েন্টের রেসপেক্টে পুরো বডিটা মুভ করতে থাকে, অর্থাৎ যে পয়েন্টে টাচ করে থাকলো সে পয়েন্টটাই সেন্টার। এরপরে যখন চাকাটা আরেকটু মুভ করে তখন ঠিক আবার যে পয়েন্টে টাচ করবে সে পয়েন্টটা হয়ে যাবে সেন্টার। আমার কথা কি ক্লিয়ার বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা দেখেছি না এরকম কমপ্লেক্স মোশনকে আমরা কিভাবে সলভ করতে পারি, যে না প্লেন মোশন আসলে সাইমultaneously একই সাথে রোটেশন এবং ট্রান্সলেশন হয়, অর্থাৎ একই সাথে ঘুরতে থাকে এবং সামনের দিকে মুভমেন্ট হয়। এবং আমরা দেখলাম না এই দুটো মোশন আসলে রিলেটেড, একটা আরেকটার উপর নির্ভর করে। তাহলে আমরা যদি প্রথমে ট্রান্সলেশনের কাজ করি, অর্থাৎ প্রথমে বডিটাকে মুভ করাই এবং এরপরে ওর সেন্টার বরাবর এই একদম ওদের সেন্টার অফ মাস বা ওই সেন্টার সিজি পয়েন্ট ধরে যদি রোটেট করাই, তাহলে আমরা দেখেছি যে এভাবে ক্যালকুলেশন করলে এরকম একটা কমপ্লেক্স মোশনকে সলভ করা যায় এবং তোমরা এর মধ্যে অনেক প্রবলেম দেখেছো। এরপরে এই বারের ধরনের অবজেক্ট আমরা দেখেছি যে সার্কুলার, একদম সার্কুলার শেপ চাকা না হলেও যদি কোনো অবজেক্টের দুটো পয়েন্ট, অর্থাৎ দুটো এন্ড পয়েন্ট, দুটো প্রান্তের পয়েন্ট একই সাথে মুভ করতে থাকে, তাও আসলে প্লেন মোশন। এবং এগুলো আমরা ওই একই স্টাইলে, অর্থাৎ প্রথমে ট্রান্সলেশনের চিন্তা করেছি, এরপরে একটা পয়েন্টকে ফিক্স রেখে রোটেট করিয়েছি। তো এইভাবে আমরা আসলে সলভ করতে পারি, এটা শুধুমাত্র একটা সলভ করার টেকনিক, এতটুকুই। বাট অ্যাকচুয়ালি মোশনটা কিন্তু কমপ্লেক্স। মোশনটা এরকম আলাদা আলাদা কখনোই হয় না, মোশনটা একই সাথে দুটো পয়েন্ট মুভ করতে থাকে সাইমultaneously আর কি। তো এরপরে আমরা এই কাজগুলো করে, এখানে বেশ কিছু প্রবলেম ছিল, তোমাদের একটি অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। তোমরা স্যাম্পল প্রবলেমগুলো আমি বরাবরই করাচ্ছি না, কেননা স্যাম্পল প্রবলেমে যে দুটো তিনটা প্রবলেম দেয়া থাকে সেই প্রবলেমগুলো খুব স্বভাবতই প্রথম দিককার প্রবলেম না, কেননা একটা চ্যাপ্টার শুরু করলে কিছু ইজি প্রবলেম থাকে, এরপরে আস্তে আস্তে কমপ্লেক্স প্রবলেমের দিকে যায়। কিন্তু স্যাম্পল প্রবলেমে যে প্রবলেমগুলো দেয়া থাকে সেগুলো ওই মাঝের বা শেষের দিকের প্রবলেম, অর্থাৎ এগুলো জানতে হলে তোমাকে আরও প্রথম দিকের প্রবলেমগুলো করে আসলে ক্লিয়ার হয় অনেক সময়। এই জন্য স্যাম্পল প্রবলেম দেখাচ্ছি না, স্যাম্পল প্রবলেম তোমরা
পরে করবা, আগে চ্যাপ্টারের প্রবলেম কিছু করে একটা নলেজ গ্যাদার করে এরপরে স্যাম্পল প্রবলেম করবো। যাই হোক, এই ছিল আমাদের এতদিনের অ্যাচিভমেন্ট। আমরা অনেকগুলো ক্লাস নিয়েছি কিন্তু খুব বেশি আগাতে পারিনি। তোমাদেরকে আমি এর আগেও বলেছি যে আমাদের মূলত সিলেবাস আমরা পড়ব চ্যাপ্টার 15 অর্থাৎ কাইনেমেটিক্স অফ রিজিড বডি। এরপরে এই রিজিড বডির মোশনে নিয়ে আলোচনার পরপরই আমরা পড়ব যে এর ফোর্স কোত্থেকে আসলো, অর্থাৎ কাইনেটিক্স। প্লেন মোশনের ফোর্স এবং অ্যাক্সিলারেশন পড়বো, অর্থাৎ কাইনেটিক্স অফ রিজিড বডি পড়বো। এবং এর সাথে সাথে ওই ফোর্স অ্যাক্সিলারেশনের পরে আমরা এনার্জি মোমেন্টাম পড়বো। যদিও 3টি চ্যাপ্টার মনে হচ্ছে, বাট প্রত্যেকটা চ্যাপ্টারের ক্ষেত্রেই সাব চ্যাপ্টার রয়েছে। অনেক বড় বড় প্রতিটা চ্যাপ্টার। আমরা জেনারেল প্লেন মোশনে আমরা বেশ কিছু প্রবলেম করেছি। তোমরা অ্যাসাইনমেন্টেও 3টি করে প্রবলেম জমা দিয়েছো। তবে এই ক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে যে প্রথম থেকে প্রবলেম করা শুরু করবে এবং সলিউশনে প্রথমে না তাকানোই ভালো। কেননা সলিউশন, আমি বারবার বলেছি যে একটা সলিউশন আসলে যে কোনো একটা প্রবলেমই এটার জন্য একটা স্বতঃসিদ্ধ নিয়ম না, অনেকগুলো নিয়ম আছে, বিভিন্নভাবে প্রবলেম সলভ করা যায়। এখন সলিউশনের ক্ষেত্রে যে কাজটি হয়, সলিউশনটা আসলে সবার কথা চিন্তা করেই তৈরি করা হয়। তো বিভিন্নভাবে এক একটা প্রবলেম এক এক স্টাইলে তারা সলভ করেছে। তো তুমি যদি সলিউশনের মতো করে এক এক স্টাইলে এক এক প্রবলেম সলভ করতে যাও, সেক্ষেত্রে তুমি সবগুলো মনে রাখতে পারবে না, এটা প্রবলেম হবে। এনিওয়ে, তো সেক্ষেত্রে আমি যেটা বলি, প্রথমে সলিউশনে না তাকিয়ে আগে প্রবলেম সলভ করতে স্টার্ট করা। তুমি নিজে কত দূর আগাতে পারো তোমার কনসেপ্টে, এরপরে তুমি যখন স্টাক হয়ে যাবা তখন সলিউশনে হয়তো দেখতে পারো যে সলিউশনে তারা কিভাবে করলো। এখন সলিউশনে যদি ইন্টারনালি একটা ডিফারেন্ট নিয়ম থেকে থাকে, সেক্ষেত্রে সে নিয়মের মধ্যে ডুবে না যাওয়াই ভালো। তোমার নিয়মটাকে তার সাথে খাপ খাওয়ানোর ট্রাই করাই বেস্ট। এভাবে আগাতে থাকবা। এরপরেও যদি কোনো প্রবলেম একবারেই স্টাক হয়ে যাও, নিজেদের মধ্যে গ্রুপ ডিসকাশন করতে পারো জুমের মাধ্যমে, অথবা পার্টিকুলার কোনো প্রবলেম যদি স্টাক হয়ে যাও যে বুঝতেছই না, সেক্ষেত্রে আমাকে আগে থেকে জানাতে হবে। আগে থেকে জানালে আমি হয়তো তোমাদের জন্য উইকে একটা শিডিউল রাখবো যেখানে তোমাদের প্রবলেম হয়তো সলভ করব। বাট এখানে শর্ত হচ্ছে অবশ্যই আমাকে আগে জানাতে হবে, কেননা আমি এই সবগুলো পার্টিকুলার প্রবলেম তো আমার করা বা মুখস্থ করা নেই, আমাকে এগুলো আবার ব্রাশ আপ করতে হবে। হয়তো তুমি পার্টিকুলার প্রবলেম বললে সেটা আমাকে দেখতে হবে। এনিওয়ে, এভাবে আমরা আগাচ্ছিলাম। আজকে আমরা যে এই কাজটি করব তা হচ্ছে আমরা আজও প্লেন মোশন নিয়েই ডিসকাস করব, কিন্তু প্লেন মোশনে আমরা আজকে একটা ডিফারেন্ট টেকনিক দেখব। এর আগে আমরা কি টেকনিক দেখেছিলাম, যে প্লেন মোশনকে আমরা সলভ করার জন্য প্রথমে ট্রান্সলেশনাল মোশনে সরাবো, এর সাথে রোটেশনাল মোশনে কাজ করাবো। তো এভাবে সলভ করেছি। বাট আমরা আজকে ইনস্ট্যান্টেনিয়াস সেন্টার অফ রোটেশন, এই একটা মেথড, এই মেথডে আমরা দেখব যে কিভাবে প্লেন মোশন এই মেথডে সলভ করা যায়। এই ইনস্ট্যান্টেনিয়াস সেন্টার অফ রোটেশনের বেশ কিছু ড্রব্যাকও রয়েছে। তুমি পার্টিকুলার ফোর্স বা অ্যাক্সিলারেশন বের করার ক্ষেত্রে এই মেথড দিয়ে কাজ করা যাবে না, কেননা এটা শুধুমাত্র একটা ইনস্ট্যান্টের জন্য, কোনো একটা পার্টিকুলার অবস্থার জন্য তোমাকে রেজাল্ট দিয়ে থাকে। বাট আমরা যদি অ্যাক্সিলারেশন বের করতে চাই, তাহলে তোমরা জানো অ্যাক্সিলারেশন মানে চেঞ্জ অফ ভ্যালোসিটির পরিবর্তন হবে এবং তার সাথে টাইম। তো এখানে ইনস্ট্যান্টেনিয়াস সেন্টার অফ রোটেশনে আমরা বের করলে এক ইনস্ট্যান্টে একরকম রেজাল্ট আসবে, অন্য ইনস্ট্যান্টে ডিফারেন্ট রেজাল্ট আসবে। এই জন্যে যদিও এটার বেশ লিমিটেশন আছে, বাট আমরা হয়তো বেশি দূর এটা ব্যবহার করতে পারবো না, কিন্তু এই চ্যাপ্টারের প্রবলেম সলভের ক্ষেত্রে এর বেশ কিছু সুবিধাও আছে। এনিওয়ে, আমরা আমাদের আজকের লেসনে চলে যাই। দেখো, এই ধরে নাও এই একটা সার্কেলের পয়েন্ট এবং এ হচ্ছে কোনো একটা পাথ। এই পাথে যে কোনো একটা অবজেক্ট এই পাথে ক্লকওয়াইজ ঘুরছে, ক্লকওয়াইজ ঘুরছে, এবং এই ক্লকওয়াইজ ঘোরার কারণে তার এই পাথটা একটা সার্কুলার পাথ তৈরি হয়েছে এবং যার সেন্টার হচ্ছে ও পয়েন্ট। তো
তো এই অবস্থায় আমি যদি তোমাদের বলি এই একটা পয়েন্ট হচ্ছে এ, এই পয়েন্টের ভ্যালোসিটি কত, যদি ক্লকওয়াইজ রোটেট করে এই পয়েন্টের ভ্যালোসিটি অর্থাৎ লিনিয়ার ভ্যালোসিটি আমি জানতে চাচ্ছি। তোমরা জানো যে সার্কুলার পাথে মুভ করলে ইজিলি দুইটা ভ্যালোসিটি হয়, একটাকে বলে অ্যাঙ্গুলার ভ্যালোসিটি যেটাকে আমরা ট্যানজেনশিয়াল। হ্যাঁ, এবং অন্য ভ্যালোসিটিকে আমরা লিনিয়ার ভ্যালোসিটি। টেনজেন্সিয়াল। তো এই ভ্যালোসিটিটা তোমরা কি বলছো যে এটা হবে এই সার্কেলের সাথে স্পর্শক, তাই তো? এবং এই সার্কেলের সাথে স্পর্শক হবে, যেহেতু ক্লকওয়াইজ ঘুরছে তার মানে ডানে হবে, এবং স্পর্শক হওয়ার শর্তই হচ্ছে সেন্টার থেকে এই অ্যাঙ্গেলটা কত হবে, এই ইয়ার সাথে এই অ্যাঙ্গেলটা হবে 90 ডিগ্রি, তাই না? তাহলে তো এটা আসলে স্পর্শক হলো, স্পর্শকের শর্তই তো এমন যে সেন্টার থেকে একটা লাইনটা ড্র করব, সেই লাইন থেকে 90 ডিগ্রি করে এঁকে দেব। এনিওয়ে, তাহলে এটা হবে এরকম যে সেন্টার থেকে আমরা লাইন ড্র করব যদি আমরা লিনিয়ার ভ্যালোসিটি জানতে চাই, যেটাকে আরেক ভাষায় আমরা বলছি ট্যানজেনশিয়াল ভ্যালোসিটি, অর্থাৎ এই স্পর্শক হয়ে যেটা থাকে। তো এইভাবে করা যেতে পারে, এভাবে বের করে। তো অন্য একটা পয়েন্ট যদি হয়, ধরে নাও অ্যানাদার একটা পয়েন্ট বি, তাহলে এই ক্ষেত্রে কিভাবে এই বি পয়েন্টের ইনস্ট্যান্ট, ওই ইনস্ট্যান্টের ভ্যালোসিটি আমরা কিভাবে বের করতে পারি? একই ওয়ে, যে সেন্টার থেকে এরকমই করব, লাইন টেনে নিব, লাইন টেনে নেওয়ার পরে যেহেতু ক্লকওয়াইজ ঘুরছে তাহলে নিশ্চয়ই এই লিনিয়ার ভেলোসিটির ডাইরেকশন এখানে হবে, এবং এটা হবে কত ডিগ্রি? 90 ডিগ্রি। তো ঠিক আছে, এটা এরকম হবে, আমরা ড্র করলাম। অন্য একটা পয়েন্ট যদি এখানে হয় সি, তাহলে তার জন্য একই, সি এর জন্য আলাদা কোনো নিয়ম নাই, একই নিয়ম যে সি পয়েন্টের লিনিয়ার ভ্যালোসিটি বা ট্যানজেনশিয়াল ভ্যালোসিটি আমরা যদি বের করতে চাই তাহলে সেন্টার থেকে একটা লাইন ড্র করতে হবে ওই পয়েন্ট পর্যন্ত, সেখান থেকে 90 ডিগ্রি হিসাব করে আমরা অ্যারো ড্র করে দেবো। আর অ্যারো ডিরেকশন কোন দিকে হবে এটা ডিপেন্ড করবে আমার এই অবজেক্টটি অর্থাৎ পয়েন্টটি কোন ডিরেকশনে মুভ করছে। যেহেতু ক্লকওয়াইজ মুভ করছে তার মানে এদিকে হবে, যদি অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করতো তাহলে এরকম একটা ডিরেকশন হতো, কারণ অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করলে এভাবে যেতে হয়। তো আমরা আজকে ঠিক একটু উল্টো কাজ করব। হ্যাঁ, উল্টো কাজ করব কেমন, এই তোমরা বুঝতে পারো কিনা। আমরা আজ সেন্টার বের করব, আমাদের এই ভ্যালোসিটি জানা থাকবে, সেখান থেকে সেন্টার বের করব। তো ধরে নাও, আচ্ছা তার আগে একটু আমাদের একটু ব্রাশ আপ করে নেওয়া দরকার আমাদের ফর্মুলাগুলো। যে যদি এই পয়েন্টের কথাই চিন্তা করো, এই ফিগারে আর তাকানো দরকার নেই, এইটা আমরা ডান পাশেটা দেখব এখন। এই ক্লকওয়াইজ ঘুরছে, এর অ্যাঙ্গুলার ভ্যালোসিটি হচ্ছে ওমেগা, এবং এই সেন্টার থেকে এই যে ডিস্টেন্স, যদি স্কেলারে বলি তাহলে তো ডিস্টেন্স বলবো, তাহলে এই ডিস্টেন্স হচ্ছে আর, এবং আর এর নিচে আমি এ বাই ও দেওয়ার মানে তোমরা খুব ভালো করেই জানো যে এই পয়েন্ট পর্যন্ত ডিস্টেন্স কোন পয়েন্ট থেকে, ও থেকে ও থেকে এ পর্যন্ত। যদি ভেক্টর দিতাম তাহলে এটা কিন্তু আর ডিস্টেন্স থাকতো না, এটা হয়ে যেত পজিশন, এবং এগুলো তোমরা সমস্তই জানো। আচ্ছা ঠিক আছে, তাহলে এইরকম যদি হয় যে ভ্যালোসিটি ভিএ এবং এটা আর 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 এ বাই ও এবং অ্যাঙ্গুলার ভ্যালোসিটি ওমেগা, তাহলে আমাদের কিন্তু একটা সিম্পল ফর্মুলা রয়েছে, তাই না? যে এই লিনিয়ার ভ্যালোসিটি ইকুয়াল ওমেগা ইন্টু আর এ বাই ও, যেটাই বলো, এই ফর্মুলা কিন্তু আমরা ব্যবহার করতে পারি। আর যদি ভেক্টর হয় তাহলে এই সিম্বলের উপরে শুধুমাত্র ভেক্টর সিম্বল দিয়ে দিব, তখন এটা ভ্যালোসিটি হয়ে যাবে। যদিও এখানে কিন্তু একটু এই কথা বলে রাখা ভালো, এই যে এই ভিএ মানে হচ্ছে স্পিড, যদি স্কেলার ফর্মে হয় তাহলে হচ্ছে স্পিড, আর যখন ভেক্টরে হবে তখন হচ্ছে ভ্যালোসিটি। এইখানে ওমেগা কেউ বলবো অ্যাঙ্গুলার স্পিড, এটা লিনিয়ার স্পিড, অ্যাঙ্গুলার স্পিড, আর এইটা হচ্ছে ডিস্টেন্স। আর এখানে কিন্তু এগুলো তোমরা সমস্তই জানো যে অ্যাঙ্গুলার ভেলোসিটি, পজিশন। যাই হোক, আমাদের যদি ধরে নাও যে এখানে আমাদের ওমেগা অর্থাৎ অ্যাঙ্গুলার ভেলোসিটি ছিল 20 রেডিয়ান পার সেকেন্ড, তাহলে আমরা এই যে 20 বসিয়ে দিলাম, এবং তার সাথে এই যে ডিস্টেন্সটা ও থেকে এ পর্যন্ত তা যদি হয় 10, তাহলে আমরা এটা বের করলে আমরা লিনিয়ার ভেলোসিটি পেয়ে যাব। লিনিয়ার ভ্যালোসিটি বলতেছি, লিনিয়ার স্পিড পেয়ে যাব 200 মিটার পার সেকেন্ড, অথবা লিনিয়ার ভ্যালোসিটির ভ্যালু পেয়ে যাব 200 মিটার পার সেকেন্ড। ভ্যালোসিটি বললে তার সাথে ডিরেকশনও বলতে হয়, আমরা বলতেই পারি ভ্যালোসিটি, কারণ আমাদের ডিরেকশন অলরেডি জানা আছে।
আচ্ছা, তো এবার একটু বিপরীত কাজ করতে চাই। সেটা হচ্ছে এই অংশটা থাকলো, হ্যাঁ? আমরা দেখলাম এই ফর্মুলা ব্যবহার করে আমরা কাজ করতে পারি। তো আমরা এবার সেন্টার বের করব। ধরে নাও এই একটা ভেলোসিটি তোমার জানা রয়েছে, যার ভ্যালু হচ্ছে 200 মিটার পার সেকেন্ড। হ্যাঁ? এটার এই ফিগার জাস্ট দরকার নাই আর। ডান পাশে এখন আমাদের কাজ এই 200 মিটার পার সেকেন্ড এবং ওমেগা, ওমেগা বলা আছে 20 রেডিয়ান পার সেকেন্ড এবং তা হচ্ছে ক্লকওয়াইজ। তোমাকে দুটো ভ্যালু দেয়া আছে, তোমাকে বের করতে হবে সেন্টার। কিভাবে বের করা যেতে পারে? স্যার ভি ইকুয়াল ওমেগা আর ওই সূত্রটা বের করে দেয়। হ্যাঁ, আমরা এই ফর্মুলা আগে দিলাম, যে ফর্মুলা হচ্ছে আর ইকুয়াল ভিএ বাই ওমেগা, তাই না? এই ফর্মুলাটা থেকে আসলাম। তো সেখান থেকে আমরা দেখলাম যে এটার সেন্টার হবে 10 মিটার, হ্যাঁ, 10 মিটার দূরে, এই পয়েন্ট থেকে 10 মিটার দূরে। এখন কথা হচ্ছে কোনো একটা ভ্যালোসিটির সেন্টার থেকে সরাসরি যে লাইন হয় আমরা জানি ওই লাইনটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা এরকম একটি লাইন টানলাম, এই বরাবর 90 ডিগ্রি করে একটা লাইন টানলাম, কারণ আমরা জানি যে এর সেন্টার এই 90 ডিগ্রি লাইনের মধ্যেই থাকবে, তাই না? কনসেপ্ট তো তাই বলে যে এই 90 ডিগ্রি লাইনের মধ্যেই তার সেন্টার থাকবে। তাহলে এখন কথা হচ্ছে যে এই যে 10 মিটার, অর্থাৎ এ থেকে 10 মিটার হবে তার সেন্টারের ডিস্টেন্স, সেটা কোন দিকে যাব? উপরের দিকে 10 মিটার নাকি নিচের দিকে 10 মিটার? এটা হচ্ছে কথা। নিচের দিকে 10 মিটার। আচ্ছা, সেটা নিচের দিকে যাবে। কিভাবে, কেন? আর ক্লকওয়াইজ আছে তো ওমেগা সেজন্য স্যার। আচ্ছা, একদমই ঠিক বলেছো। যদি আমি সেন্টার মনে করি যে এখানে, স্যার তাহলে আমরা পয়েন্টটাকে স্পর্শ, এই সার্কেলটা কিন্তু তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ হয়ে যাবে, তাহলে কিন্তু চললো না। তার মানে এখানে সেন্টার হওয়ার কোনো চান্স নাই। অবশ্যই সেন্টার যদি এদিকে হয় কোনো জায়গাতে, তাহলে কিন্তু আমরা এই সেন্টার থেকে এই ফোর্সটাকে, যে ফোর্স বলতেছি, এই ভেলোসিটিটাকে যদি মুভ করাই, তাহলে কিন্তু এই ক্লকওয়াইজের মতো মুভমেন্ট পাবো, তাই না? তার মানে আমরা মোটামুটি নিশ্চিত হলাম যে এখান থেকে আমাদের নিচের দিকে যেতে হবে, যেহেতু ক্লকওয়াইজ মুভমেন্ট। আর উপরের দিকে গেলে আমাদের আর এটা ক্লকওয়াইজ মুভমেন্ট থাকতো না, অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট হয়ে যেত, যেটা বলা নাই। এখন কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো। তাহলে এই হচ্ছে আমাদের সেন্টার। আচ্ছা, ওকে, ক্লকওয়াইজ মুভমেন্ট এর জন্য নিচের দিকে গেল। তার মানে আমি তো এটা বলতে পারি যে আমাদের যদি লিনিয়ার ভেলোসিটির ভ্যালু জানা থাকে এবং অ্যাঙ্গুলার ভেলোসিটি জানা থাকে, লিনিয়ার ভেলোসিটির ভ্যালু ডিরেকশন দুটোই আছে, এবং অ্যাঙ্গুলার ভেলোসিটি মানে ভেলোসিটি বললে বারবার এত ডিরেকশনের কথা বললাম না, ভেলোসিটি বলার মানেই হচ্ছে ভ্যালুর সাথে ডিরেকশনও আছে ডান দিকে। এনিওয়ে, এই লিনিয়ার ভেলোসিটি এবং অ্যাঙ্গুলার ভেলোসিটি যদি আমাদের জানা থাকে, তাহলে আমরা কিন্তু সেন্টার বের করা অলরেডি শিখে গেলাম। কিভাবে বের করতে হবে? সেখান থেকে একটি এই পয়েন্ট থেকে লাইন ড্র করতে হবে, যে লাইনটি এই ভেলোসিটির সাথে 90 ডিগ্রি হবে, এবং এরপরে এই ফর্মুলার মাধ্যমে আগে সেন্টারের লোকেশন বের করতে হবে যে কত মিটার দূরে। তত মিটার দূরে, ফর এক্সাম্পল এখানে 10 মিটার পেয়েছি, এই 10 মিটারটা কোন দিকে হবে, উপরে হবে না নিচে হবে, এটা ডিপেন্ড করবে অ্যাঙ্গুলার ভেলোসিটির ডিরেকশনের উপরে, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ। আচ্ছা, -10 যে লেখা যায় তো স্যার এটা হুম, -10 যে লেখা যায় না স্যার, ডিরেকশন ভেক্টর ডিরেকশন যদি লেখা হয়। হ্যাঁ, তুমি যদি ভেক্টর নোটেশন দিয়ে লেখো তখন ওইভাবে লিখবা, তোমার এক্সিস কোন দিকে পজিটিভ কোন দিকে নেগেটিভ। এইখানে আমরা আপাতত ভেক্টরের ওই মানে পোলার ফর্মে করব, তো তাহলে ওই আই জেকের মধ্যে গেলে তো মাইনাসের বিষয় আসে। পোলার ফর্মে যেহেতু করব, তার মানে এই যে এরকম ডিরেকশন দিব যে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ, সেক্ষেত্রে আমাদের ওই বিষয়গুলো বোধহয় এখানে খুব একটা লাগবে না, লাগলে আমরা পরে দেখব, বা তোমরা ওগুলো অলরেডি অনেকটা জানোই। এনিওয়ে, তাহলে এই হয়ে গেল যে একটা ভেলোসিটি জানা আছে, সেখান থেকে লিনিয়ার ভেলোসিটি অ্যাঙ্গুলার ভেলোসিটি জানা থাকলে তোমরা সেন্টার বের করতে পারো, এবং সেটা তোমরা জেনে গেলে। এখন তুমি সেন্টার পেয়ে গেছো, এই সেন্টারের রেসপেক্টে যদি অন্য কোনো একটা পয়েন্ট হয়, ফর এক্সাম্পল এখানে একটা ডি পয়েন্ট আছে, তো এই পয়েন্টের তুমি সেন্টার তোমার জানা আছে এবং এই পয়েন্টটা তুমি জানতে পারলা, এখানে তোমাকে লিনিয়ার ভেলোসিটি বের করতে বলা হয়েছে যে ভিডি কত, ভিডি এটা কত, এটা তোমাকে বের করতে বলা হয়েছে। কিভাবে বের করবে ভিডি? ভিডি বের করার জন্য আমরা কি করতে পারি, ফর্মুলা ফেলতে পারি। যেহেতু একই সেন্টারের রেসপেক্টে ঘুরবে, তাহলে অ্যাঙ্গুলার ভেলোসিটি একই, ওমেগা।
ইনটু তার সাথে দিতে হবে এখান থেকে এই ডিসটেন্সটা, তাই না? এটা ও চিন্তা করি, হ্যাঁ, ওমেগা ইনটু ওডি। তাহলে ওমেগা আমাদের জানা আছে 20, আর ওডি যদি জানতে পারি তাহলেই এই ভিডি বের করা যাবে। এখন এই ভিডি ডিরেকশন কোন দিকে হবে বলতে পারো? নিচের দিকে বোধহয়, না এদিকে সম্ভবত, নাকি? না স্যার, ক্লকওয়াইজ হলে তো উপরের দিকে হবে। উপরের দিকে হওয়ার কথা। আচ্ছা, হ্যাঁ, অবশ্যই উপরের দিকে হওয়ার কথা না, হতে বাধ্য, একদমই হতেই হবে। আচ্ছা, তাহলে আমরা যদি এই কোন একটা পয়েন্ট থেকে দেখলাম যে লিনিয়ার ভেলোসিটি, অ্যাঙ্গুলার ভেলোসিটি জানা থাকলে সেখান থেকে আমরা সেন্টার বের করি। সেন্টার বের করার পরে যদি ওই অবজেক্টের অন্য কোনো পয়েন্টের ভেলোসিটির দরকার হয় তাহলে আমরা খুব সহজেই সেন্টার থেকে একটা লাইন ড্র করে সেখান থেকে 90 ডিগ্রি করে ওটা ডিরেকশন পেতে পারি, এবং ভ্যালুর জন্য এই ফর্মুলা আবার ডি এর ক্ষেত্রে ব্যবহার করতে পারি, যা অলরেডি আমরা দেখলাম। আচ্ছা, তাহলে এটা হলো একটা ওয়ে যে লিনিয়ার ভেলোসিটি এবং অ্যাঙ্গুলার ভেলোসিটি জানা থাকে। এখানে দেখো এই বাম পাশের যে ফিগারটা আমরা দেখতে পাচ্ছি, প্রথমে এটা দেখলাম যে 3-4টা পয়েন্ট রয়েছে, সেই পয়েন্টগুলোর ভেলোসিটি যদি আমাদের জানা থাকে, মানে সেই পয়েন্টের ভেলোসিটি গুলো যদি আমরা বের করতে চাই, বুদ্ধি হচ্ছে সহজ বুদ্ধি বা ওয়ে, যে সেন্টার থেকে আমরা লাইন ড্র করব, সেখান থেকে 90 ডিগ্রি হবে, মানে এগুলো আমরা সব জানি। তো এখন ধরে নাও এরকম দুটো লিনিয়ার ভেলোসিটি তোমার জানা আছে, একটা হচ্ছে ভিএ, একটা হচ্ছে ভিএ এবং অন্যটা হচ্ছে ভিএ এবং অন্যটা হচ্ছে ভিসি। এক্ষেত্রে তোমাকে আমি সেন্টার বের করতে বলবো, কিভাবে করবা? এবার কোনো অ্যাঙ্গুলার ভেলোসিটি জানা নেই, এরকম শুধুমাত্র দুটি ভেলোসিটি দেয়া আছে, ভিএ ভিসি, এগুলো দেখে লাভ নেই, এই অংশ বাদ। তো এক্ষেত্রে এটা তো আমরা জানি যে এই 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 পার্টিকুলার এর মধ্যে ভি এর কথা চিন্তা করো, এই ভি এর অবশ্যই এর ইয়া কোথায় হবে, সেন্টার কোথায় হবে? এই এই ভেলোসিটির সাথে 90 ডিগ্রি করে হবে না এটা সেন্টার? জি স্যার, অবশ্যই। তাহলে এই যে আমরা ড্র করলাম, তার মানে এটা সেন্টার অবশ্যই এরকম কোনো লাইনে হবে। আর এই যে ভদ্রলোক ভিসি, তার সেন্টার কোথায় হবে? তার সেন্টার অবশ্যই ভেলোসিটির সাথে 90 ডিগ্রি, তাহলে তার এরকম একটি লাইন আমরা ড্র করলাম যে তার সেন্টারও তো তার ভেলোসিটির সাথে 90 ডিগ্রি হওয়ার কথা। তাহলে এই দুটো যদি আমরা দুটো লাইন ড্র করে ফেলি, তাহলে দেখো অলরেডি আমরা এই ইন্টারসেক্টিং পয়েন্ট যেটা পেয়ে গেলাম সেটাই হচ্ছে সেন্টার। তার মানে আমাদের যদি দুটো লিনিয়ার ভেলোসিটি জানা থাকে, সেক্ষেত্রে আমরা সেন্টার বের করতে চাইলে প্রত্যেকটা থেকে এই লাইন ড্র করব 90 ডিগ্রি করে, 90 লাইন ড্র করলে যে লাইন যেখানে ইন্টারসেক্ট করবে সেটাই হবে সেন্টার। স্যার এটা ম্যাথমেটিক্যালি করলে কিংবা ম্যাথমেটিক্যালিটা একটু দেখা যায় ভালো হতো স্যার। ম্যাথমেটিক্যালি বলতে তুমি এই কি ম্যাথমেটিক্স? এখানে তো ড্র এখানে বলতে স্যার যদি দেওয়া থাকে তাহলে শুধু বিএ এবং বিসি ওই পয়েন্টগুলোর কি ভেলোসিটিটা দেওয়া থাকবে? ভেলোসিটি দেয়া থাকবে, একটা ধরে নাও এটা 50 মিটার পার সেকেন্ড আর এটা 40 মিটার। এইভাবে আমি ম্যাথমেটিক্যালটা একটু করার জন্য। আচ্ছা, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। এটা ধরে নাও 50 আর এটা ধরে নাও এই 40। তাহলে এই দুটো ভ্যালু যদি আমাদের জানা থাকে, এবং যেহেতু এখানে ডিরেকশনও দেয়া আছে কিন্তু, হ্যাঁ, এটা উপরের দিকে যাচ্ছে একটু বাঁকা হয়ে, এটা একদম স্ট্রেট ডান দিকে যাচ্ছে। তো যাই হোক, এরকম দুটো ভ্যালোসিটি যদি আমাদের ভ্যালু জানা থাকে, তাহলে আমরা সেন্টার বের করতে চাইলে এই এরকম প্রত্যেকটা থেকেই 90 ডিগ্রি করে লাইন ড্র করব। আমি জানি, কারণ ওর সেন্টার হবে ওর সাথে 90 ডিগ্রি করে লাইনের মধ্যে, ওরও একই অবস্থা, সেন্টার হবে এই পয়েন্টের সাথে 90 ডিগ্রি অবস্থায় যে লাইন থাকবে সেই লাইন। তাহলে এই ইন্টারসেক্টিং পয়েন্টে হয়ে যাবে সেন্টার। এখন এই সেন্টার আমরা পেয়ে গেলাম, ভেরি গুড, কিন্তু আমাদের তো ওমেগা বের করার প্রয়োজন হচ্ছে। ওমেগা, ওমেগা কত? এই ওমেগা যদি আমাদের জানা দরকার হয়, তাহলে ওমেগা কিভাবে বের করতে পারি? ধরুন ভি এ জানা আছে, তাহলে ভি এর ক্ষেত্রে ফর্মুলা কি ছিল? ভি এ ইকুয়াল ওমেগা ইনটু আর এ এখানে বলো, এখানে কি ও এ, ও এ, তাই না? ও এ, তাই না? ও থেকে এ, আচ্ছা, ও এ দিলাম। তাহলে ওমেগা জানতে চাই, তার মানে ভি এ কে ও এ দিয়ে যদি ভাগ দিয়ে দেই, তাহলে কিন্তু ওমেগা পাওয়া যাবে, তাই তো? ঠিক এরকম যে ওমেগা ইকুয়াল ভি এ ডিভাইডেড বাই ও এ।
অথবা ভিসির ক্ষেত্রেও করতে পারি, একই কথা। এখানে লিখবো ভিসি ইকুয়াল ওমেগা ইন্টু ওসি, ভাবেও লেখা যাবে ভিসি বাই ওসি, এই যে এখানে যেটা আমি লিখেছি। হ্যাঁ, এভাবে ওমেগা যাবে। তার মানে আমাদের ও এ ও সি, এই যে যে ডিস্টেন্স যেটাকে আর বলছো, এই আর আমাদের জানতে হবে। তাহলে আর আমরা কিভাবে জানতে পারি? আর আমরা কিভাবে জানতে পারি, এটার একটা বুদ্ধি হচ্ছে যে আমরা এই সি আর এ পয়েন্টকে যোগ করে দিই। এই সি আর এ পয়েন্টকে যদি যোগ করে দিই তাহলে দেখো একটা ট্রায়াঙ্গেল হয়ে গেল, তাই না? জি স্যার। এই ট্রায়াঙ্গেল যদি হয়ে যায়, এবং এখানে যেহেতু আমাদের একদম প্রিসাইজ মাপ যোগ নাই, আমরা প্রবলেম করার ক্ষেত্রে এই বিষয়গুলো আসবে। এখানে আমাদের অন্য অ্যাঙ্গেলগুলো জানা নেই। যদি আমাদের কোনো কারণে এই অ্যাঙ্গেলগুলো আমরা বের করতে পারি, আলফা বিটা গামা, এই অ্যাঙ্গেল যদি আমাদের জানা থাকে, এরপরে মনে হয় আমাকে আর কিছু বলতে হবে না, তোমরাই হয়তো ধরে ফেলেছো যে অ্যাঙ্গেল জানা থাকলে তার সাথে এগেইনস্টের যদি ডিস্টেন্স থাকে, সেক্ষেত্রে আমরা এরকম লিখতেই পারি না, যে ও এ ডিভাইডেড বাই, এই যে ও এ ডিভাইডেড বাই তার বিপরীত কোণ সাইন আলফা, এই ট্রায়াঙ্গেল রুল, ও সি ডিভাইডেড বাই সাইন বিটা, আর এসি যে লাইনটা, সেখান থেকে সাইন গামা। তো এভাবে আমাদের যদি অ্যাঙ্গেল কোনো কারণে জানা থাকে, সেখান থেকে আমরা এরকম একটা ফর্মুলা ব্যবহার করে ও এ বা ওসি বের করতে পারবো। আর ও এ বা ওসি যদি আমরা পেয়ে যাই, তারপরে এই ওমেগা আমাদের জন্য বের করা একদমই সহজ। এটা বুঝতে পারলাম না মোটামুটি? জি স্যার। তাহলে এখানে আমি যে কাজটি করলাম সেটা হচ্ছে, আমার যদি কোনো কারণে দুটো ভ্যালোসিটি জানা থাকে, ভিএ ভিসি এরকম দুটো ভ্যালোসিটির ভ্যালু জানা থাকে, সেক্ষেত্রে আমরা সেন্টার বের করতে পারবো। সেন্টার বের করতে পারবো এবং আনুষঙ্গিক যদি অ্যাঙ্গেল ট্যাঙ্গেল কিছু বের করতে পারি, সেটার মাধ্যমে কিন্তু আমরা আলটিমেটলি এই ওমেগাও বের করতে পারবো, তারপরে এই ডিস্টেন্সগুলো বের করতে পারবো। হ্যাঁ, এরপরে ধরে নাও এই সেন্টার টেন্টার বের করা হয়ে গেছে। এখন এরকম একটা পয়েন্ট ডি, এই পয়েন্টের ভ্যালোসিটি জানতে চাই। ঠিক আগের মতোই সেন্টার থেকে লাইন ড্র করে নিতে হয়। আর এটা তো আমরা বুঝতেই পারছি অলরেডি, এটার মুভমেন্ট হবে ক্লকওয়াইজ। তাহলে এখানে ক্লকওয়াইজ হলে ঠিক এই এটার সাথে 90 ডিগ্রি করে জাস্ট একটা আরেকটা করে দিলাম, ড্র করে দিলাম। তাহলে ডি পয়েন্টের ভ্যালোসিটিও বের করা যেতে পারে এইভাবে। সেন্টার আবিষ্কার হয়ে গেলে তারপরে তো আর কোনো অসুবিধা নেই। এরপরে যে কোনো পয়েন্টের তোমার ভ্যালোসিটি বের করতে বলো, ওই পার্টিকুলার অবজেক্টের জন্য বের করা যাবে। স্যার যদি একটা যে কোনো একটা পয়েন্টের আরটা জানা থাকে, তাহলে বাকিগুলাই তো সেম আর হওয়ার কথা। বিষয়টা এমন আসলে না, আমরা প্রবলেমে গেলেই তোমরা বুঝতে পারবা এই ভিন্ন ভিন্ন হবে। এই জন্যই একে কারণ এই পাথটা আসলে সার্কুলার না, মানে একদম পিওর সার্কুলার ঠিক ওরকম না। যেমন একটু যদি আইডিয়া দেই, ধরে নাও এটা একটা চাকা। হ্যাঁ, এই চাকা, এই এই হচ্ছে রাস্তা। তাহলে এই চাকা যদি ক্লকওয়াইজ ঘুরে, তাহলে এই চাকাটা কোন দিকে যাবে? এরকম সামনের দিকে চলে যাবে না? সামনের দিকে যখন যাবে, এই চাকার ঘূর্ণনের সাথে এটা কি ধরনের মোশন? রোটেশনাল, সার্কুলার, না অন্য কি মোশন এটা? এই কোনোটাই চাকা তো হবে না। ঘুরে ঘুরে সামনের দিকে যদি যায়, প্লেন মোশন। সার্কুলার দুইটা প্লেন মোশন। গ্রেট, প্লেন মোশন, তাই না? কেননা এটা না সার্কুলার না রোটেশনাল। কেননা এটাকে রোটেশনাল কেন বলতে পারবো না? কেননা এখানে রোটেশনাল তখনই হতো যদি এই সেন্টারের রেসপেক্টে ঘুরতো, আর এই সেন্টারের রেসপেক্টে যদি ঘুরে তাহলে চাকা সামনে আগাবে না, কারণ এই সেন্টার ফিক্স থাকবে। কারো রেসপেক্টে ঘোরার অর্থ কি? সেই পয়েন্টটা ফিক্সড। এই পয়েন্টের রেসপেক্টে যদি ঘুরতো, তাহলে এই সেন্টারের রেসপেক্টে ঘুরলে পুরো চাকা আর সামনের দিকে এগোতো না, তখন তুমি রোটেশনাল বলতে পারতা, বা প্রত্যেক পয়েন্টের ক্ষেত্রে চিন্তা করলে সার্কুলার বলতে পারতা, কোনো অসুবিধা নাই। কিন্তু যেহেতু ঘুরতেছে এবং সাথে সাথে আগাচ্ছে এই চাকাটি, তার মানে এক্ষেত্রে হয় কি, এই যে যে পয়েন্টটা টাচ করে আছে, এই অবস্থায় এটাই হয় তার এই রোটেশনাল পয়েন্ট। যে পয়েন্টটা টাচ করে থাকে এই পয়েন্টটাই হয় তার রোটেশনাল পয়েন্ট। এই যে এখানে রোটেশনাল পয়েন্ট হচ্ছে এটা। তাহলে এখানে যতগুলা পয়েন্ট আছে, ধরে নাও আমরা চাকার উপরে 4টা পয়েন্ট চিন্তা করলাম। একটা এই চাকার সারফেসের দিকে আছে, এই বাইরের দিকে আছে, পরিধির দিকে আছে এ বি সি, এই 3টা, আর সেন্টারে আছে ও। তার মানে এই পয়েন্টের রেসপেক্টে, এই যে পয়েন্ট, এটাকে আমরা পি পয়েন্ট বললাম, এই পি পয়েন্টের রেসপেক্টে ঠিক এই অবস্থায় ও পয়েন্টও রোটেট করতেছে, বি পয়েন্টও রোটেট করতেছে, এ পয়েন্টও রোটেট করতেছে, সি পয়েন্টও রোটেট করতেছে। এই সবগুলাই এই পি পয়েন্টের রেসপেক্টে রোটেট করতেছে। এটাই হচ্ছে জেনারেল প্লেন মোশনের কনসেপ্ট।
যে চ্যানেল প্লেন মোশন এমন, এবং তোমরা দেখেছো যে এটা তাই হয়, কেননা আমরা একটা ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি যে এই পার্টিকুলার একটা পয়েন্ট ধরলে তার মোশনগুলো কিন্তু এই যেরকম হয় সাইক্লোইডালের মতো হয়ে যায় যদি যে কোনো একটা পয়েন্ট ধরো। তার মানে সেই পয়েন্ট কন্টিনিউয়াস রোটেট করতেছে এবং রোটেটের ঠিক সার্কুলার পাথে রোটেট করতেছে না, তার স্টাইল চেঞ্জ হচ্ছে, কারণ প্রতি বারেই তার সেন্টার চেঞ্জ হচ্ছে আর তার রোটেশনের স্টাইলটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। যদি সে সার্কুলার পথেই কোনো একটা পয়েন্ট মুভ করতো তাহলে এরকম সার্কেল হতো, কিন্তু তা হচ্ছে না। বা এরকম এই ক্ষেত্রে হয় কি, তার পার্টিকুলার ইনস্ট্যান্টে সেন্টার চেঞ্জ করে আর এরকম ভাবে। এনিওয়ে, এটা একটু কমপ্লেক্স কথাবার্তা। আমরা যদি চিন্তা করি তাহলে এই পি পয়েন্টের রেসপেক্টে এই সবগুলো পয়েন্ট ঘুরছে। তাহলে এখানে এই সি পয়েন্ট পর্যন্ত দেখো রেডিয়াস একরকম, ও পয়েন্ট পর্যন্ত রেডিয়াস আরেক রকম, এই পয়েন্ট পর্যন্ত রেডিয়াস আরেক রকম, আবার এই পি পয়েন্ট পর্যন্ত রেডিয়াস আরেক রকম। বুঝতে পারছো? আরো সহজভাবে বলি, এই একটা চাকা, এই কোন একটা চাকা, এই চাকার সেন্টার এখানে, এটাই সেন্টার, সার্কেল, যেহেতু চাকাটা সার্কেল এটা সেন্টার। তাহলে এখানে যদি কোনো ফোর্স থাকে, এই পয়েন্টে যদি তোমাকে বলি ফোর্স না, এই পয়েন্টে যদি তুমি ভেলোসিটি বের করো তাহলে কিভাবে করবা? যদি চাকা ক্লকওয়াইজ যায় এরকম ভেলোসিটি, তাই না? জি স্যার। শিওর তো? এই পয়েন্টে বের করো, এই পয়েন্টে, এই ভেতরের কোন একটা পয়েন্টে কিভাবে করবা? ভিতরের পয়েন্টে যেহেতু ক্লকওয়াইজ ঘুরছে তাহলে এইদিকে হবে, একটু বাঁকা হয়ে গেল, স্ট্রেইট হবে আর কি। হ্যাঁ, তাহলে এইদিকে হবে, এইদিকে হবে। এখন দেখতেছো আর এর ভ্যালু এখানে কত? সামান্য। আর এর ভ্যালু এখানে এতটুকু, আর এখানে আর এর ভ্যালু। তার মানে একই সেন্টারের রেসপেক্টে অবজেক্টের অন্য অন্য জায়গাতেও তো পয়েন্ট হতে পারে। সব পয়েন্ট যে একবারে পরিধি বরাবর হবে এটা তো আসলে নাও হতে পারে, তাই না? তুমি কি আমার উত্তরটা পেয়েছো নাকি? জি স্যার, পাইছি। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা অলরেডি দুইটা শিখলাম। একটা হচ্ছে যদি আমাদের লিনিয়ার ভেলোসিটি জানা থাকে, অ্যাঙ্গুলার ভেলোসিটি জানা থাকে, সেই দুটো ব্যবহার করে আমরা সেন্টার বের করতে পারি। আরেকটা করতে পারি যে দুটো লিনিয়ার ভেলোসিটি জানা আছে সেটা ব্যবহার করে অ্যাঙ্গুলার ভেলোসিটি না জানা থাকলেও সেন্টার বের করতে পারি। আচ্ছা, এই দুটো কাজ হয়ে গেল। এখন এই ফিগারটা এমনি রেখেছি। হ্যাঁ, আমরা এখন ডান পাশে খেয়াল করব। দেখো এরকম দুটো লিনিয়ার ভেলোসিটি দেয়া আছে, দুটো লিনিয়ার ভেলোসিটি একটা আরেকটা প্যারালাল, এবং এই ক্ষেত্রে তোমাদের বলা আছে এ বি ইকুয়াল 5 মিটার, মানে এদের মাঝখানের ডিসটেন্স বলা আছে 5 মিটার, এবং এ পয়েন্টের যে ভেলোসিটি সেই ভেলোসিটি বলা আছে 50, এবং বি পয়েন্টের যে ভেলোসিটি সেটা বলা আছে 20। তাহলে এই অবস্থায় সেন্টার বের করতে হবে। কিভাবে করব বলো? স্যার আগের নিয়মেই করব সবকিছু, জাস্ট একটা দূরত্বকে এক্স ধরে নিব, ও থেকে বি পর্যন্ত এক্স ধরে নিলে নাই, ও আমার বার করতে হবে। এই ফিগার তাকায়ও না, এটা তো এইটা মানে এমনি রাখছি। এখানেই চিন্তা করো, সেন্টার সেন্টার অবশ্যই দুটো ফোর্স থাকলে এই ফোর্সের ক্ষেত্রে, ফোর্স বলতেছি বারবার, এই ভেলোসিটির ক্ষেত্রে সেন্টার কোথায় হয়? সেন্টার হয় 90 ডিগ্রিতে, তাই না? 90 ডিগ্রিতে স্যার। উপরের দিকেও যেতে পারে, নিচের দিকেও যেতে পারে, আমার জানা নেই। হ্যাঁ, এই উপরেও হতে পারে, নিচের দিকেও হতে পারে, যে কোনো দিকে হতে পারে 90 ডিগ্রি। আর এই যে বি, এই ভেলোসিটির জন্যও তো একই কথা, 90 ডিগ্রি। জি সেম কথা স্যার। যেহেতু প্যারালাল ফোর্স, তার মানে বোঝাই যাচ্ছে ওর যে 90 ডিগ্রি যে লাইন আর ওর 90 ডিগ্রি লাইন একই লাইন আসলে অ্যাকচুয়ালি। হ্যাঁ, যদি ওরা এরকম দূরে দূরে থাকতো, যে একটা এখানে তাহলে আরেকটা এখানে, সেক্ষেত্রে দুইজনের 90 ডিগ্রি লাইন একরকম হতো না, ওর 90 ডিগ্রি লাইন এদিকে আর ওর 90 ডিগ্রি লাইন এদিকে আলাদা হতো। যেহেতু প্যারালাল ফোর্স, এই ধরনের কোনো ঝামেলার বিষয় নাই। তাহলে এই হচ্ছে তাদের 90 ডিগ্রি লাইন। উপরের দিকেও হতে পারে, উপরের দিকেও একটু দিয়ে রাখি। আচ্ছা, এই অবস্থায় আমাদের এই এ বি টুকু জানা আছে, এবং VA 50 VB 50। তাহলে এক্ষেত্রে কিন্তু দুটো লাইন আগে কি করছিলাম, আগে মনে আছে? আগে কিন্তু আমরা কি করলাম যে এইটার সাথে এটার 90 ডিগ্রি করে একটা লাইন ড্র করছি। এখানে আরেকটু দেখাতে সুবিধা হবে, এটা দেখো যে প্রথমে ওর 90 ডিগ্রি লাইন ড্র করছি, এর 90 ডিগ্রি লাইন ড্র করছি, দুটো একটা পয়েন্ট ইন্টারসেক্ট করেছে, সেটাই হচ্ছে সেন্টার। ওকে, কিন্তু এখানে তো এই দুটো যে দেয়া আছে, ওর 90 ডিগ্রি লাইন ড্র করলাম, এরও 90 ডিগ্রি লাইন ড্র করলাম, দুটো লাইন ড্র করে একই লাইন হয়ে গেল, কোথাও তো ইন্টারসেক্ট করলো না। তাহলে তো আগের নিয়মে পারবো না কিন্তু এটা, তাই না? আচ্ছা, তাহলে এক্ষেত্রে যেটা করতে হবে সহজ বুদ্ধি হচ্ছে যে তোমরা এই অ্যারো চিহ্ন বড় ছোট দেখতে পাচ্ছ এখানে?
জি স্যার। অ্যারো চিহ্ন বড় মানে কি ইন্ডিকেট করে এর ভ্যালু বেশি, হ্যাঁ, এবং এই অ্যারো চিহ্ন ছোট ইন্ডিকেট করে যে এর ভ্যালু হচ্ছে কম। এটা আরো বেশি ক্লিয়ার হতো যদি তোমাদের 1-1 এর একটা কোর্স এক্সামটেড করে দেয়া হয়েছে, সেই কোর্সের মধ্যে বলের সামান্তরিক সূত্র এরকম শুনেছো কখনো? জি স্যার। এই বলের সামান্তরিক সূত্রের মধ্যে আমরা তো নরমালি এতটুকু জানি যে সামান্তরিকের দুটো বাহু দিয়ে যদি দুটো ফোর্সকে দেখানো যায় তাহলে তার ডায়াগোনাল অর্থাৎ কর্ণই হবে ওটার লব্ধি, না? জি স্যার। এটা কিন্তু আমরা জানি, কিন্তু এইটার আসলে একটু প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন আছে। কারণ সামান্তরিককে যদি তুমি তোমার ফোর্সের ভ্যালু 20, তাহলে সামান্তরিকের একটা বাহুকে যদি তুমি 20 ড্র করো এবং আরেকটা সামান্তরিকের বাহুকে যদি ধরো আরেকটা ফোর্সের ভ্যালু হচ্ছে 60, আমি একটু এখানে যদি দেখাই, এইটা হচ্ছে ধরে নাও একটা ফোর্স যা হচ্ছে 20 এবং আরেকটা এই হচ্ছে এটা হচ্ছে ফর এক্সাম্পল 40, তাহলে এটা হচ্ছে 40, এটা হচ্ছে 20, এবং তুমি যদি স্কেল ধরে আঁকো, আমাদের স্কেল আছে না, সেই স্কেল থেকে এখানে 20 মিলিমিটার বা সেন্টিমিটার যেটাই বলো নিলা, আর এখানেও ঠিক 40 নিলা, 10, 20, 30, 40 যদি এরকম করে ড্র করো এবং এই সামান্তরিকটা কমপ্লিট করো, তাহলে এই যে ডায়াগোনাল হবে, কর্ণ হবে, সেটা হবে তার রেজাল্টেন্ট। এবং তুমি যদি এই কর্ণকে আবার স্কেল ধরে মাপো, এই কর্ণকে যদি স্কেল ধরে মাপতে পারো, তাহলে স্কেল ধরে মেপে যা পাবা সেটাই রেজাল্ট। বুঝতে পারছো? তার মানে ওই এইটা হচ্ছে ব্যাপার, যে তুমি যদি ভেক্টরকে একবারে প্রিসাইজ করে মাপঝোঁক অনুযায়ী বসাও, তাহলে এই লব্ধিটাও একদম মাপঝোঁক অনুযায়ী চলে আসবে, তোমাদের তখন আর হাতে ক্যালকুলেশন করা লাগে না। এই এই বিষয়গুলো ওই মেকানিক্সের পার্ট 1-এ দেখানো হয়, যে তুমি গ্রাফের মাধ্যমে বা ড্র করে করে কিভাবে রেজাল্টেন্ট বের করতে পারো, যেখানে তুমি শুধুমাত্র স্কেল ব্যবহার করবা, স্কেলের ভ্যালু ব্যবহার করে আর কিছুই করবা না। এরকম ভাবে করা যায়। আচ্ছা, আমরা একটু সামনে আগাই। তাহলে আমি যে কথায় আসছিলাম, এখানে এই অ্যারো চিহ্ন বড় মানে হচ্ছে এর ভ্যালু বেশি আর ছোট মানে হচ্ছে কম। একটু আগে সামান্তরিকের ফর্মুলা দিয়ে যেটা বোঝানোর চেষ্টা করলাম, যে ছোট অ্যারো, বড় অ্যারো। আচ্ছা, তো এরকম যদি হয় দুটো ফোর্স প্যারালাল থাকে বা দুটো ভেলোসিটি প্যারালাল থাকে, ভেলোসিটির কথাই বলি, তাদের যদি আমরা সেন্টার বের করতে চাই, তাহলে দুটোকেই 90 ডিগ্রি করে লাইন ড্র করতে হবে, এবং 90 ডিগ্রি করে লাইন ড্র করলে তোমরা বুঝতেই পারছো লাইনগুলো একটা আরেকটার উপরে পড়ে যাবে। এবং এক্ষেত্রে করতে হবে কি, এই সামনের যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলোকে যোগ করে দিতে হবে। ওর অ্যারো চিহ্নর মাথা থেকে টিপ থেকে, এরও টিপ থেকে এরকম লাইন ড্র করব, এরপরে যে পয়েন্টটি আমরা পাবো সেটাই হবে সেন্টার। এটা হচ্ছে দুটো প্যারালাল ফোর্স থাকলে এটা ওয়ে। এখন এটা যদি সেন্টার হয়, তাহলে কি তোমরা বলতে পারবা রোটেশন কোন দিকে, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? ক্লকওয়াইজ স্যার। খুব সহজেই বোঝা যায়। আচ্ছা, ঠিক আছে, তাহলে তো সেন্টার বের করা হয়ে গেল। এখন যদি তোমাদের ওমেগা বের করতে বলি, বা ও এ বা ও বি এগুলো বের করতে বলি, এ বি জানা আছে 5, তাহলে সেক্ষেত্রে কিভাবে বের করতে পারি, কারো আইডিয়া? ওমেগা বের করতে চাইলে তো তো জানোই ফর্মুলা আবার ওই যে এ এবং বি এর মাঝে ভিএ ইকুয়াল ওমেগা ইন্টু কি দিব বলো তো? ভিএ যদি লিখি ওমেগা ইন্টু এ ও এ ও বা ও এ যাই বলো সেটা দিলাম না। তাহলে আমাদের ও এ জানতে হবে। ও এ কিভাবে জানতে পারি? ও এ কি, কার বুদ্ধি আছে ও এ বের করার? ও এ বা ও বি যে কোনো একটা বের করার। ও বি জানলেও 5 কারো কোনো বুদ্ধি নাই, সবাই ই হয়ে গেলাম। সিমিলার ট্রায়াঙ্গেল হিসাব করা যায়, সদৃশ ত্রিভুজ। হ্যাঁ, এই যে সিমিলার ট্রায়াঙ্গেল মানে সদৃশ ত্রিভুজ, এই একটা জি স্যার, ত্রিভুজ। লাইটের গিয়াটা অ্যাপ্লাই করলে হবে। হ্যাঁ, আবার এটা একটা সদৃশ ত্রিভুজ, তাহলে একটা হচ্ছে ও এ, আর এটা জানি না, নাম দেইনি, তো থাক, নাম না থাকুক। বড় ত্রিভুজ এবং ছোট ত্রিভুজ এর যদি সিমিলার ট্রায়াঙ্গেল আমরা চিন্তা করি, তাহলে আমরা এইভাবে লিখতে পারি, এক বাহুর রেশিও গুলো সমান লেখা যায়, তাই না? তাহলে এই বাহু হচ্ছে ভিএ আর এই বাহু হচ্ছে ওএ বা এও যেটাই বলো। তাহলে তাই লিখলাম ভিএ বাই ওএ। এখানে আবার লিখবো এটা হচ্ছে ভিবি আর এটা হচ্ছে ওবি।
মানে দুটো ত্রিভুজকে এক করেছি, এই একটা ছোট ত্রিভুজ আর ওইটা একটা বড় ত্রিভুজ। এই দুটো ত্রিভুজ সিমিলার ট্রায়াঙ্গেল, সদৃশ ত্রিভুজ, আর সদৃশ ত্রিভুজ হলে তাদের বাহুর রেশিওকে সমান লেখা যায়। এভাবে করা যেতে পারে। VA বাই OA ইকুয়াল VB বাই OB। এখান থেকে আমরা OA বা OB পেয়ে যাব, সেটা জানা হয়ে গেলে সেখান থেকে পাবো কিনা সেটাও একটা ব্যাপার। আর একটু কাজ করা যায় যে OA কে আমরা দুই ভাগে ভাগ করব, OB প্লাস AB, তাই না? এখান থেকে OA কে যদি দুই ভাগে ভাগ করি, OB প্লাস AB, AB এর মান জানা আছে, তাহলে দুই পাশে এখন OB থাকলো, একটা ইকুয়েশন, একটা আননোন, OB বের হয়ে যাবে। সেখান থেকে OB বের হয়ে গেলে আবার AB বের করা যাবে, এভাবে করা যাবে। যাই হোক, এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পারলাম? জি স্যার। আর শুরু করার আগে সময় শেষ হয়ে যায়। আর এই ফর্মুলার কি ম্যাথ তো থাকবে? হ্যাঁ, আমরা এই যে ম্যাথেই যাব। আমাদের আসলে এই সব আলাপ আলোচনা করার উদ্দেশ্যই হচ্ছে প্রবলেম সলভ করা। আচ্ছা, তাহলে কিন্তু তোমরা অলরেডি তিনটা ওয়ে শিখেছো। প্রথম শিখেছো যে একটা ফোর্স, একটা ভেলোসিটি যদি থাকে লিনিয়ার এবং তার সাথে যদি অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা জানা থাকে, সেন্টার বের করতে পারবা। এরপরে দুটো লিনিয়ার ভেলোসিটি যদি ডিফারেন্ট ডাইরেকশনে থাকে, সেখান থেকে তোমরা সেন্টার বের করতে পারবা। এবং লাস্ট এটা যেটা শিখলাম সেটা হচ্ছে দুটো ভেলোসিটি যদি প্যারালাল থাকে, তাহলে সেক্ষেত্রেও তোমরা এই কাজ করে সেন্টার বের করতে পারবা। আচ্ছা, স্যার হ্যাঁ স্যার ডিরেকশন গুলো যে আমরা নিলাম বি এর ক্ষেত্রে বিবির ক্ষেত্রে, স্যার এক একটা মানে বি এটা একটু বড় বিটা ছোট, এটা কিভাবে নিব আমরা? VA একটু বড়, VB আসলে যদি একবারে V এর ভ্যালু ধরো 50, যদি স্কেল মেপে নিতে পারতাম যে 10, 20, 50 মিলিমিটার, এটাকে 50 মিলিমিটার নিতাম, এটাকে 20 মিলিমিটার নিতাম, তাহলে হতো VA VB। কিন্তু আমরা তো আসলে ওইভাবে ভেক্টর সলভ করব না। হ্যাঁ, আমরা তো নরমালি এমনি একটু বড় ছোট করে ড্র করব। এই প্রবলেমে আসি, বুঝতে পারবা, কারণ আমরা আসলে এগুলো বের করব ক্যালকুলেশন দিয়েই, বুঝতে পারছো? বাট ড্র করে দেখানোর জন্য যে ছোট বড়, এবং ড্র করার সময় আমরা ছোট বড় করেই আঁকবো। দেখো সামনে প্রবলেম আছে, আমরা ওখানে গেলে ক্লিয়ার হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমাদের ওয়ান্স আমরা সেন্টারটা যদি পেয়ে যাই, সেন্টারটা পেয়ে যাওয়ার পরে যদি অন্য কোনো পয়েন্টের ভ্যালোসিটি আমাদের বের করতে বলে, তাহলে সেন্টার থেকে লাইন ড্র করব, লাইন ড্র করে সেটা 90 ডিগ্রি করে ওইটার ভ্যালোসিটি বের করতে পারবো। এটা বারবারই একই কথা দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা, এই প্যারালাল দুটো ফোর্সের কথা বললাম, এই প্যারালাল ফোর্স দুটো যদি বিপরীত ডাইরেকশনে হয়, যে একটা এদিকে একটা এদিকে, এরকম যদি হয়, তাহলে এই একই কাজ, যে প্রথমে এর সাথে 90 ডিগ্রি করা একটি লাইন ড্র করতে হবে, তার সাথেও 90 ডিগ্রি হয় এরকম লাইন ড্র করতে হবে, দুটো লাইন একই হবে, তাহলে তা করে ফেলবো। আর প্যারালাল থাকলে কি কথা ছিল যে অ্যারোর টিপ থেকে ড্র করতে হবে, তাহলে দুই অ্যারোর টিপ লাগিয়ে দিব, এখানে যে পয়েন্ট আমরা পাবো এটাই হয়ে যাবে সেন্টার। এবং এক্ষেত্রেও তোমরা এই যে দেখতেছো এখন দুইটা ত্রিভুজ হয়ে গেল, এগুলো সিমিলার ট্রায়াঙ্গেল অর্থাৎ সদৃশ ত্রিভুজ। সদৃশ ত্রিভুজের ডেফিনেশন জানো তো, যে যেই ত্রিভুজের তিনটা কোণই সমান, এই ত্রিভুজেরও যেই তিন কোণ একরকম, ওই ত্রিভুজের তিন কোণ একরকম। বুঝতেই পারতেছো, এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল সেম, এটা 90 ডিগ্রি আর এটা 90 ডিগ্রি সেম, তাহলে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল 100% একই হবে, এখানে বলার কিছু নেই, কারণ অন্য দুই কোণ একরকম হয়ে গেলে আর অন্যটা হয়ে যায় 180 ডিগ্রি। যাই হোক, এভাবে আমরা যদি বিপরীত দিকে থাকে তাও একই স্টাইলে আমরা করতে পারবো। হ্যাঁ, আর যদি সেন্টার বের করা হয়ে যায়, এরপরে যদি আমাদের দরকার হয় যে অন্য কোনো পয়েন্টের ভ্যালোসিটি বের করা, সেটা আমরা বের করতে পারবো। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা কিন্তু মোটামুটি এই আমাদের কোন চারটা ওয়ে শিখলাম না? প্রথমত আমরা শিখেছি যে যদি লিনিয়ার ভেলোসিটি থাকে, অ্যাঙ্গুলার ভেলোসিটি থাকে, আমরা সেন্টার বের করতে পারবো, এটা একটা ওয়ে। সেকেন্ড আমরা শিখলাম যে দুটো লিনিয়ার ভেলোসিটি জানা আছে ডিফারেন্ট ডাইরেকশনে, সেগুলো থেকে আমরা বের করতে পারবো সেন্টার। থার্ড শিখলাম যে যদি প্যারালাল থাকে বের করতে পারবো, এবং প্যারালালের ডিরেকশনও যদি উলটপালট হয়, একটা ডান দিকে একটা বাম দিকে, সেক্ষেত্রেও আমরা বের করতে পারবো। আচ্ছা, এই হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল কিছু টেকনিক। এখন আমরা আমাদের মেইন কাজে আসবো, যে প্লেন মোশন কিভাবে তাহলে সলভ করা যায়। দেখো, আমরা আমাদের সবচেয়ে পছন্দের এবং পরিচিত প্লেন মোশন হচ্ছে এটা, যে কোনো একটা ওই দুটো কলারের সাথে একটা রডের মতো লাগানো আছে, এটা নিচের দিকে যায়, আর এই অংশটা কোন দিকে যায়? ডানের দিকে, তাই না? দুটো দুটো এন্ড বা দুটো প্রান্তই যেহেতু মুভ করছে, তার মানে খুব সহজে আমরা বলতে পারি এটা প্লেন মোশন, এবং আমরা বারবার এগুলো দেখেছিও যে এটা কেন প্লেন মোশন হয়। আচ্ছা, তাহলে যেহেতু এখন তো আমি তোমাদের কাছে জানতে চাইবো
যে এই দেখো একটা ভেলোসিটি নিচের দিকে যাচ্ছে, আরেকটা ভেলোসিটি ডানের দিকে যাচ্ছে, তাহলে সেন্টার কোথায়? স্যার এটার 90 সাথে স্যার দুইটার টিপ একসাথে এর সাথে 90 করে করব, দিলে যে তাই না? জি স্যার 90 এই ভেলোসিটির সাথে 90 করে ড্র করব লাইন। এই তো দুটা যেখানে টাচ করে সেটাই হচ্ছে সি, সেন্টার। হয়ে গেল। তাহলে সেন্টার যদি আমাদের জানা থাকে, সেন্টার যদি পয়েন্ট যদি পেয়ে যাই, সেই পয়েন্ট থেকে আমাদের যদি এখন বলে যে এখানে ওমেগা বের করো, তাহলে ওমেগা বের করা যদিও এই সেন্টারের রেসপেক্টে ওমেগা হবে, সেই ওমেগা বের করার জন্য কিন্তু আমাদের এই ডিসটেন্স জানতে হবে, তাই না? এখান থেকে এই ডিসটেন্সটা জানতে হবে। আবার অথবা এই ভেলোসিটির জন্য যদি চিন্তা করি, তাহলে এইখানকার ডিসটেন্সটা জানতে হবে। এনিওয়ে আমরা এখানে এই ডিসটেন্স নিয়ে এত চিন্তা করতেছি না, আমরা প্রবলেম করার সময় এগুলো অনেকটা ক্লিয়ার হবে। তাহলে এই ইনস্ট্যান্টে কিন্তু আমরা চাইলে এই যে এই ভেলোসিটি আর এই ভেলোসিটিকে রিলেট করতে পারি, তাই না? যদি যে কোনো একটা ভেলোসিটি পেয়ে যাই, তারপরে যদি আমি ওমেগা বের করতে পারি, ধরে নাও এই ভেলোসিটি আমার জানা আছে। অনেক সময় বলে না যে এত ভেলোসিটিতে ডানের দিকে মুভ করছে, জি স্যার। তাহলে এটা 30 ভেলোসিটিতে ডানের দিকে মুভ করছে, আর কোনোভাবে আমি এই একটা আরও পেয়ে গেলাম, তাহলে আর ওইটা পেলে আমি কিন্তু ওমেগা পেয়ে যাব। হ্যাঁ, ওমেগা পাইলে বাকিটা তাহলে আমরা ওমেগা যদি পেয়ে যাই, তাহলে তো এই তো সেন্টার। তাহলে ওমেগা পেয়ে গেলে এইটার ক্ষেত্রে তখন ফর্মুলা কি হবে? লিনিয়ার ভেলোসিটি ইকুয়াল ওমেগা ইনটু এই ডিসটেন্স, তাই না? তখন কিন্তু এটা বের করা যাবে। তার মানে এরকম ইনস্ট্যান্টেনিয়াস সেন্টার বের করে আমরা এই প্রবলেম এগুলো একটা জানা থাকলে আরেকটা বের করতে পারবো, বা আমরা প্রবলেমের ক্ষেত্রে আরো দেখবো যে এগুলো আমরা কিভাবে করব। হ্যাঁ, এবং এই সেন্টার কিন্তু ফিক্সড এই জায়গায় থাকবে না। এটাকে এজন্যই বলা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস সেন্টার। ইনস্ট্যান্ট একটা কোনো একটা ক্ষণে, কোনো এক ক্ষণের জন্য, কোনো এক সময়ের জন্য এই সেন্টার। এরপরে দেখো যখন এটা একটু নিচে চলে আসবে, এই কলারটা নিচে চলে আসবে, এই কলারটা ডানে চলে যাবে, কেমন অবস্থা হবে দেখো তো। এই যে দেখেছো, এই কলারের সেন্টার এখানে, এই কলার কোথায় আছে? এখানে। আর এটা এখন নিচে নেমে আসলো, আর এ ছিল এখানে, চলে আসলো আর একটু ডানে। তাহলে এখন সেন্টার কোথায় হবে? এটা হচ্ছে আগের সেন্টার। হ্যাঁ, আগের যে সেন্টারটা আমি এখানে জাস্ট ড্র করে নিয়ে আসছি, এই আগের সেন্টার, এটা হচ্ছে এই আগের সেন্টারটা, আগের সেন্টারটা নিয়ে আসছি। তাহলে এখন নতুন সেন্টার কোথায় হবে? নতুন স্যার সেন্টার একইভাবে আবার ওইভাবে কাজ ড্র করবে। করলে এরকম নতুন এই নতুন সেন্টার ড্র করার একটাই অর্থ হচ্ছে যে এই সেন্টার কিন্তু দেখেছো চেঞ্জ হয়ে গেছে, এখন কিন্তু অন্য একটা সেন্টার। এরপরে যখন এই পয়েন্টটি আরো নিচে নেমে যাবে, এটা আরো একটু ডানে চলে যাবে, তখন আবার সেন্টার হয়তো এই জায়গাতে চলে আসবে, আবার সেন্টার এই জায়গাতে চলে আসবে, তখন দেখা গেছে সেন্টারের একটা আলাদা পাথের মতো হয়ে যাবে, সেন্টারের আলাদা মুভমেন্ট হবে। এজন্য এই ইনস্ট্যান্টেনিয়াস সেন্টারের মাধ্যমে ইনস্ট্যান্ট একটা সেন্টার বের করে আমরা ওই অবস্থায় প্রবলেমের কিছু অংশ সলভ করতে পারি। বাট এই সেন্টারটা ফিক্সড না, এই জন্যে পার্টিকুলার টাইমেই এই সেন্টারটা চেঞ্জ হতে থাকে। এখন কি আমার এই প্রথম দিকের যে চাকার যেই কথাটা আমি তোমাদের বলতে চাচ্ছিলাম, এই চাকা রাস্তায় যখন ঘুরে, তখন যে আমি বললাম যে যখন যে পয়েন্টে টাচ করে থাকে সেই পয়েন্টটা তার সেন্টার, এরপরে যখন ঘুরে আবার একটু অন্য জায়গায় চলে আসে, এই টাচিং পয়েন্টটা তো এখানে চলে আসছে এবার, আর ওইটা আর এখন সেন্টার না, আবার যে পয়েন্টে টাচ করে থাকবে সেই পয়েন্টটা হবে সেন্টার। তার মানে প্রত্যেকটা ধাপে ধাপে তার সেন্টার চেঞ্জ হতে থাকে। এই কথার কিছুটা অন্তত সামান্য হলেও তো আইডিয়া পেয়েছো যে এখানে সেন্টার চেঞ্জ হচ্ছে, কিছুটা আইডিয়া পাওয়া যায় না এই কনসেপ্ট থেকে? জি স্যার তাহলে প্লেন বাই ডেফিনিশনটাই ওর প্রত্যেক সময়ে ও যে সেন্টারের রেসপেক্টে ঘুরছে সেই সেন্টার প্রতিনিয়তই চেঞ্জ হতে থাকে, এই জন্যই কমপ্লেক্স। এনিওয়ে আমরা প্রবলেমে চলে যাই। হ্যাঁ, এই দেখো 15.74 এই প্রবলেমটা আমরা করব। এখানে একটি চাকা দেয়া আছে, আমরা একটু প্রবলেমটা পড়ি। অ্যাট দ্য ইনস্ট্যান্ট শোন ডিউরিং ডিসিলারেশন, হ্যাঁ, এই চাকা ডিসিলারেট হচ্ছে মানে কি? স্পিড বাড়তেছে বোধহয়, না? মন্দন স্যার মনে হচ্ছে স্যার কমছে, তাই না? আচ্ছা, and বলতেছে যে at the instant shown during deceleration the velocity of an automobile, এই চাকার বা গাড়ির যেটাই বলো, তার ভেলোসিটি হচ্ছে কত? 40 ফিট পার সেকেন্ড টু দ্য রাইট, অর্থাৎ ডানের দিকে তার ভেলোসিটি হচ্ছে 40 ফিট পার সেকেন্ড। সে 40 ফিট পার সেকেন্ডে 40 ফিট পার সেকেন্ডে ডানের দিকে যাচ্ছে। ওকে, ঠিক আছে। knowing that the velocity of the contact point A, এই যে contact point A, এই পয়েন্টের contact point A of the wheel with the ground is 5 feet per second to the right,
এটার এই কন্টাক্ট পয়েন্টের ভেলোসিটি কত? এটার ভেলোসিটি হচ্ছে 5, তাই না? এবং সেটাও কোন দিকে? ডানের দিকে, তাই তো? আচ্ছা, ডিটারমাইন বের করতে বলা হয়েছে দ্য ইনস্ট্যান্টিনিয়াস সেন্টার অফ রোটেশন অফ দ্য হুইল। এই অবস্থায় ওই ইনস্ট্যান্টে সেন্টার অফ রোটেশনটা কোথায় ছিল? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে দ্য ভেলোসিটি অফ পয়েন্ট বি। বি পয়েন্টের ভেলোসিটি, এই হচ্ছে আমাদের বি পয়েন্ট, এই বি পয়েন্টের ভেলোসিটি, ভেলোসিটি অফ পয়েন্ট ডি, এই ডি পয়েন্টের ভেলোসিটি। হ্যাঁ, এখন আবার এর মধ্যে কিন্তু একটু খটকা যেন তোমাদের না লেগে যায়, যে একটু আগেই স্যার বলল যে এই যখন চাকা ঘুরতে থাকে তখন তার সেন্টার হচ্ছে কোথায়? যে পয়েন্টে টাচ করে থাকে সেই পয়েন্টটা সেন্টার, তাই না? তাহলে তো সেন্টার তো এই হওয়া উচিত এই ফিগার অনুযায়ী। যদি এই ফিগারকে খেয়াল করি তাহলে তো সেন্টার এটাই হওয়া উচিত, তাই না? এরকম হওয়ার কথা না, যেরকম জি ভাবে স্যার। আমি বললাম। জি স্যার। আচ্ছা, সেটা হচ্ছে হ্যাঁ বলতেই পারো যে তাহলে সেন্টার তো এখানে হওয়া উচিত। হ্যাঁ, হওয়া উচিত, আবার হওয়া উচিত নাও। হ্যাঁ, কেননা তোমাকে এখানে এই পয়েন্টে বলতেছে যে এই পয়েন্টটাও মুভ করছে, এই পয়েন্টটাও কত 5 মিটার পার সেকেন্ডে মুভ করছে, আর এই পুরো বডিটা মুভ করছে কততে? 40-এ। তার মানে তুমি কিন্তু একটু টেকনিক্যালি বুঝতে হবে যে আমার মনে হয় অনেকেই ধরতেই পারছো যে উম, চাকাও মুভ করছে সামনের দিকে, আবার এই নিচের পয়েন্টও ফিক্স থাকতেছে না, নিচের পয়েন্টও সরে যাচ্ছে, সামনের দিকে মুভ করতেছে। এর মানে কি হচ্ছে? চাকা কিন্তু স্কিড হচ্ছে, মানে ওই কাদার মধ্যেই হয় না যে সামনেও যায় এবং সাথে সাথে একটু স্লিপ কাটে, ওরকম স্লিপও কাটতেছে। বুঝতে পারছো? তার মানে চাকা সামনে স্পিড কমতেছে এবং সাথে সাথে আবার স্লিপ কেটে কেটেও সামনের দিকে যাচ্ছে। এই জন্য এই যে পয়েন্টের ভ্যালোসিটি আছে, এই ক্ষেত্রে এই সমস্ত যেহেতু স্লিপ কাটতেছে তার মানে কেস ডিফারেন্ট। এখানে সেন্টার কিন্তু এই পয়েন্টে হবেই না, এটাই স্বাভাবিক। কারণ এই পয়েন্টে সেন্টার হতো যদি তুমি একদম এটাকে টাচ করে করে রোটেট করাটা, তাহলে ঠিক ছিল। কিন্তু যদি এরকম হয় যে এক এক কথা ডিসিলারেশন হচ্ছে, ভ্যালোসিটি চেঞ্জ হচ্ছে, তখন কিন্তু সেন্টার আর এই পয়েন্টে থাকবে না। আবার তার মধ্যে এখানে বলাই আছে যে সামনের দিকে চলে যাচ্ছে, তার মানে চাকা স্লিপ করতেছে। এনিওয়ে, এত ডিটেইল আমরা আরো পরে জানবো যখন আমাদের অ্যাক্সিলারেশন নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আমরা আপাতত এটা ড্র করি চাকাটা। তাহলে চাকাটার মধ্যে প্রথমে এটা কত ভেলোসিটিতে মুভ করতেছে? 40। তাহলে আমি 40 দিলাম যে 40 তে সামনের দিকে মুভ করতেছে। ও পয়েন্টে দিলাম কেননা একমাত্র ও পয়েন্টই সামনের দিকে যাচ্ছে, আর সবগুলো পয়েন্টই কিন্তু ঘুরছে, তো অন্য পয়েন্টে দিয়ে লাভ নাই, ও পয়েন্ট। এরপরে নোয়িং দ্য ভেলোসিটি অফ দ্য কন্টাক্ট পয়েন্ট, এই কন্টাক্ট পয়েন্টের ভেলোসিটি কত? 5। ওকে, এই কন্টাক্ট পয়েন্টের ভেলোসিটি 5। দেখো এই যে এটা হচ্ছে 40, এটাকে আমি বড় দিলাম, আর এই কন্টাক্ট পয়েন্টের ভেলোসিটি কত? 5, এটাকে একটু ছোট দিলাম। এখন এই অবস্থায় দেয়া আছে, আমাদেরকে বের করতে বলা হয়েছে দ্য ইনস্ট্যান্টিনিয়াস সেন্টার অফ রোটেশন। মানে এটার কোথায়, সেন্টার কোথায়, কিভাবে বের করব বলো? দুইটা ওই যে ভেলোসিটি এই দুইটা যোগ করে দিলে তো হবে। লম্বাটা যোগ করে ওইটা আচ্ছা, বি আর ডি পয়েন্টও দিয়ে দিলাম সুবিধার জন্য, এই দিলাম। তারপর অ্যারো চিহ্নের ওই টিপ টিপ দুটো যোগ বরাবর করে দিতে হবে। এই যে দিলাম, তাহলে সেন্টার পেয়ে গেলাম। তাহলে এই হচ্ছে আমাদের সেন্টার। ওকে, সেন্টার হয়ে গেছে। এখন এই সেন্টার হয়ে গেছে, এইভাবে ড্র করে দিলে তো আর সেন্টার হয়ে গেল তো বোঝা যায় না। বলতে হবে সেন্টার তো বের করতে হবে। সেন্টার এই যে দেখো এই এ বির ডিসটেন্স কত? এ বির ডিসটেন্স দেখছো কত? এটা 24 24। আর ও এ কত? ও এ এটা কত? অর্ধেক হবে স্যার। 12, তাই না? 12। 12। আচ্ছা, ভালো কথা। তাহলে এখন বলতে হবে, তুমি তো বললা সেন্টার এই দুটো অ্যারো চিহ্ন দিয়ে দিলেই হবে। আচ্ছা ঠিক আছে, আমরা এক্সাক্ট সেন্টার পেতাম যদি এটাকে একদম স্কেল করে ড্র করতে পারতাম, এটাকে স্কেল করে ড্র করতে পারতাম, তখন এই দু পয়েন্ট যে পয়েন্টে লাগতো সেটাই হতো সেন্টার। তখন আমরা ও থেকে একদম ওইটা স্কেল ধরে 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 মেপে দিলেই হয়ে যেত। কিন্তু এখানে তো আর আমরা স্কেল দিয়ে কাজ করতেছি না, তাহলে আমাদের ও সি বের করতে পারলেই সেন্টার হয়ে যাবে, তাই না? ও সির ভ্যালু যদি আমরা জানি, ও এ কিন্তু 12 জেনে গিয়েছি, তাহলে এসি জানলেই সেন্টার হয়ে যাবে। যে ওই হলো 12, তার থেকে আরো কতটুকু নিচে, এসির ভ্যালুটা জানা মানেই সেন্টার বের করা। এখানে সেন্টার বের করার মানেই হচ্ছে এসি বের করা আলটিমেটলি, কেননা আমি তো স্কেল দিয়ে ড্র করি নাই, তাহলে না হয় বলতাম যে স্কেল দিয়ে মেপে বের করে দিতাম। আচ্ছা,
তাহলে ঠিক আছে, আমাদের সেন্টার বের করার জন্য আমরা কি করতে পারি, এই কি করা যেতে পারে? তাহলে সদৃশ ত্রিভুজের কাজ সদৃশ করা ত্রিভুজ, যায়। হ্যাঁ ভেরি গুড। সদৃশ ত্রিভুজ। তাহলে করি। সদৃশ ত্রিভুজ এরকম লিখলাম, VO ডিভাইডেড বাই CO। তাহলে এটা হচ্ছে VO, হ্যাঁ এটা হচ্ছে VO, এই 40 যেটা, আর এটা হচ্ছে CO। তাহলে VO বাই CO, আর এই যে VA বাই AC বা CA যেটাই লিখি। তাহলে এখানে আমরা ভ্যালু বসাই, VO রাখলাম আর CO কে ভেঙে দিলাম, CO হচ্ছে OA আর AC। তাহলে ও বা CA আর OA বা AO লেখা হয়েছে, যে অসুবিধা নেই, OA আর AO একই কথা। তো CA AO এই দুটাকে ভেঙে দিলাম, আর VA বাই CA থাকলো। এখান থেকে আমরা এখন ভ্যালু বসাই, এটার ভ্যালু হচ্ছে 40, আর C এর ভ্যালু কত? CA কত? বের করবো। CA বের করব। আচ্ছা AO কত তাহলে? AO 12 12 বের করব, 12 ইঞ্চ। 1 দিয়েছি। তাহলে ফিটে আছে এটা মনে হয়। আচ্ছা তাহলে ফিটে দিলাম, কারণ আমাদের এই ভ্যালোসিটি তো ফিটে, দেখো না এখানে তো 40, এইটা 40 বসিয়েছি, এটা ফিট পার সেকেন্ড, নিচে তো আর ইঞ্চ দেওয়া যায় না, তাই নিচে দিয়ে দিলাম এই কি বলে এখানে ফিটে দিলাম 1, আর CA টা থাকলো আমাদের জানা নাই, আর এটা 5 আর CA। আচ্ছা এখান থেকে আমরা CA পেতে পারি, CA হচ্ছে 1/7 ফিট বা পয়েন্ট কত আসবে, যেটাই আসবে। জি স্যার। তাহলে আমার CA হয়ে গেল, মানে আমি সেন্টার পেয়ে গেছি। ঠিক আছে, ইনস্ট্যান্টিনিয়াস সেন্টার বের করার কথা ছিল, সেটা হয়ে গেল। এরপরে বলা হচ্ছে দ্য ভেলোসিটি অফ পয়েন্ট বি, বি পয়েন্টের ভেলোসিটি বের করতে হবে। বি পয়েন্টের ভেলোসিটি কিভাবে বের করতে পারবো? কোন তোমার সেন্টার হলো এই যে সি, ভালো করে খেয়াল করো, এই সেন্টার হচ্ছে সি, আর তোমার নতুন একটা পয়েন্ট বি। এখানে তোমাকে ভেলোসিটি বের করতে হলে কি করতে হবে প্রথমে? v = ওমেগা দিয়ে বের করতে হবে, তারপর রেডিয়াসটাকে এখান থেকে আগে calculate করতে ওমেগা বের করতে হবে আগে। এই ভালো কথা, ওমেগা বের করতে হবে। তুমি আগের কাজ তো ভুলে যাও, পয়েন্ট একটা নতুন থাকলে সেই পয়েন্টে আগে সেন্টার দিয়ে একটা লাইন ড্র করতে হবে না? এই সেন্টার দিয়ে লাইন ড্র করলাম, হ্যাঁ এই সেন্টার দিয়ে লাইন ড্র করলাম, বুঝতে পারছো? এই সেন্টার দিয়ে লাইন ড্র করে তারপরে কোন দিকে হবে? ক্লকওয়াইজই তো হবে। আচ্ছা আমি জানি না কোন দিকে হবে, এদিকে বা ওদিকে, যে কোনো একদিকে দিয়েছি। আচ্ছা তার মানে আমাদের এই সেন্টার থেকে পয়েন্ট ড্র করতে হবে, তারপরে ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ সেটার উপরে চিন্তা করে হবে। তাহলে আমরা ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ এটা বের করার জন্য কি দরকার? ওমেগা দরকার, তাই না? আচ্ছা তাহলে ওমেগা দেখো, এই ওমেগা তো এই ভিএ দিয়ে বের করেছি, তাহলে ওমেগা হচ্ছে ভিএ বাই সিএ, তাই না? এই যে ওমেগা, যেহেতু এটা সেন্টার, এটা সেন্টার, এটার জন্য তাহলে ভিএ ডিভাইডেড বাই এই সিএ, এটাই হচ্ছে ওমেগা। তাহলে এটা বাই 1 বাই এটা হয়ে গেল 35। 35 রেডিয়ান পার সেকেন্ড হচ্ছে ওমেগা। এবং বুঝতেই পারতেছি যদি এটা সেন্টার হয় আর এই ভেলোসিটি যদি থাকে, তাহলে এটাকে অবশ্যই ক্লকওয়াইজ হতে হবে, তাই না? ঠিক এটা যদি সেন্টার হয়, ভিও কিন্তু এরকম ক্লকওয়াইজ হতে হবে। আচ্ছা তার মানে দুটোই ক্লকওয়াইজ, আমরা ক্লকওয়াইজ 35 পেয়ে গেলাম। এরপরে আমাদের কাজ কি ছিল? লাইন ড্র করা। যে সেন্টার থেকে আমরা লাইন ড্র করলাম বি পয়েন্ট পর্যন্ত, তাহলে যেহেতু ক্লকওয়াইজ, তাহলে বি পয়েন্টের ডিরেকশন কোন দিকে হবে, ডানে না বামে? তাহলে ডানে দিলাম, ডিরেকশন পেয়ে গেছি। এখন আমাদের কাজ হচ্ছে ভ্যালু বের করা। তাহলে ফর্মুলা ছিল ভিভি ইকুয়াল ওমেগা ইনটু সিবি। তাহলে ওমেগা হচ্ছে 35 আর সিবি হচ্ছে কত? যোগ হবে, তিনটা যোগ হবে, তিনটা যোগ। তো CB বিশের কত? সাথে 2 এর সাথে 1/7 যোগ করে দিলে হয়ে যাবে। 1/7 যোগ হবে। তাহলে এটা কি দিলাম আমি? 35 ইনটু 2 হবে না তো? এটা হবে না তো তাহলে? 1/7 যোগ হবে তো 2 এর সাথে। 1 প্লাস 1/7, তাই না? স্যার 8/7 হবে স্যার। না স্যার প্লাস 2 হবে তো, 2 প্লাস হবে স্যার হওয়ার 2 কথা না? প্লাস 2 1 প্লাস 1/7। 1/7 নাকি? জি 2 স্যার, প্লাস জি 1/7, স্যার। ঠিক আছে? জি স্যার। জি স্যার। ভুল করে ফেলেছি, এটা হবে না কিন্তু, 2 হবে না, হ্যাঁ ওকে বাদ, 2 হবে না। তাহলে এটা হবে 2 প্লাস 1/7, তাহলে করে নিও, এই 70 ভুল আছে। আচ্ছা তাহলে এই একটা রেজাল্ট, যদিও ভুল বের করা হয়েছে তাও করা হয়েছে, এই আর কি। ভেলোসিটি পয়েন্ট ডি, ডি পয়েন্টের ভেলোসিটি বের করতে হবে। নিয়ম কি? সেন্টার থেকে লাইন ড্র করব নাকি? সেন্টার থেকে লাইন জি ড্র স্যার। করলাম, এরপরে ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ হলে কোন ডিরেকশন হবে? এরকম, উপরের দিকে। ওই লাইন ড্র করার সাথে তো 90 ডিগ্রি, তাই না? সেন্টার থেকে জি স্যার।
শোনো, মাথার মধ্যে কিন্তু আবার এটা কখনো এনো না, চাকা তো ডানে ঘুরছে, তাহলে এটা এদিকে, ওটা ওইদিকে, কেন হচ্ছে? এই চিন্তা কিন্তু আনা যাবে না, কেননা আমরা এখন প্রবলেম সলভ করতেছি। এই আমাদের কারো মাইক্রোফোন অন, একটু অফ করে নাও। হ্যাঁ, আচ্ছা, আমরা এখন ম্যাথমেটিক্যাল টেকনিক অ্যাপ্লাই করে প্রবলেম সলভ করতেছি। এর সাথে এই চাকার মুভমেন্টের কিন্তু কোনো সম্পর্ক নাই। আমরা চাকাকে জাস্ট একটা ইনস্ট্যান্টে ওই অবস্থায় ওর ক্যালকুলেশনগুলো করতেছি, চাকা আর ঘুরছে না, ঠিক ওই অবস্থায় ওর বিভিন্ন ভ্যালোসিটিগুলো অ্যানালাইসিস করতেছি। এর মধ্যে ওই নাই, চাকার ঘূর্ণনের কোনো ব্যাপার নেই। তোমরা এর আগেও দেখেছো যে যদি চাকা ঘুরে তাহলে কিন্তু আবার এই সেন্টার চেঞ্জ হয়ে যাবে, এই সি সেন্টার কিন্তু আর তখন আর থাকবে না, অন্য একটা হয়ে যাবে। এনিওয়ে ওই কথায় বারবার যাচ্ছি না, এটা হয়ে গেল। ডি পয়েন্টের ভ্যালোসিটি বের করার জন্য আমাদের সেন্টার থেকে লাইন ড্র করতে হবে। লাইন ড্র করে আমরা এভাবে ফোর্স এঁকে দিলাম, আর ফর্মুলা কি হবে, ওমেগা ইনটু সিডি, তাই না? তাহলে এখন এই সিডি আমাকে কে বের করে দিতে পারে? এই সিডি কে বের করে দিতে পারে বলো, কিভাবে করব? স্যার আমরা ওসি তো জানি, স্যার ওডি যোগ করে তারপরে নিলে স্যার ত্রিভুজ বানাই দিব। ওডি যোগ স্যার ওডি হচ্ছে 12 ইঞ্চি আর ওডি ওসি যোগ করলে ইকুয়াল হয়ে হচ্ছে যায়। আমার, এই তো সবাই ঠিক ধরেছো, ত্রিভুজ বানিয়ে দেই। ওডি হচ্ছে 12 ইঞ্চি মানে 1 ফিট, আর ওএ ওসি প্লাস জানি, ওসি ওসি 12 মানে প্লাস 1/7 2 12 প্লাস 1 1 প্লাস 1/7। আচ্ছা, তাইলে হইলো, তাহলে দুইটা স্কয়ার করে দেই। এই 1 প্লাস 1/7 মানে হচ্ছে 8/7 স্কয়ার, আর তার সাথে ওডি হচ্ছে 12 তোমরা বলছো, এই হয়ে গেল 1.5। জি স্যার। তাহলে সিডি পেয়ে গেছি, ভিডিও হয়ে গেল। এই তো প্রবলেম এটা শেষ। একটা কোশ্চেন ছিল স্যার, একটু যদি বলতেন। আগে স্লাইডে যাব। হ্যাঁ স্যার। আচ্ছা, ওকে, হ্যাঁ প্লিজ বলো। এখানেই নাকি না আরো আগে যাব? স্যার মানে বলতেছি যে এখানে তো স্যার আমরা হচ্ছে এইখানে স্যার, এখানে এখানে স্যার আমরা তো মানে আর কি যখন আমরা এই প্লেন মোশন যখন করি তখন তো আমরা সেন্টার পয়েন্ট ধরে নিয়ে আসে, টাচিং পয়েন্টের সেন্টার ধরে নিই, ঠিক আছে? তো এখানে আর কি সি পয়েন্টের সেন্টার ধরা হয়েছে কি কারণে এটা বুঝতে পারিনি স্যার আর কি, আমার টাচিং পয়েন্ট নেটওয়ার্কটা সেন্টার ডিসকানেক্ট ধরা হয়ে হয় গেছিল তাই জন্য কখন? আর কি। দেখো, টাচিং পয়েন্ট সেন্টার ধরা আচ্ছা, হয় নরমালি আমরা যদি এই প্লেন মোশনের কথা চিন্তা করি, যে প্লেন মোশন এরকম একটা চাকা সেটা সামনের দিকে মুভ করতেছে, চাকা সামনের দিকে নরমালি যদি মুভ করা হয় অবশ্যই টাচিং পয়েন্ট সেন্টার। কিন্তু এখানে প্রবলেমে বলা হচ্ছে যে এই চাকা সামনের দিকে মুভ করতেছে ফাইন, কিন্তু তার সাথে সাথে এই যে এ পয়েন্ট, যে এই এ পয়েন্টও সামনের দিকে মুভ করতেছে এবং সেটার ভ্যালোসিটি হচ্ছে 5 ফিট পার সেকেন্ড। এর কথার মানেই হচ্ছে যে চাকাও মুভ করতেছে, তার সাথে এ পয়েন্টও সামনের দিকে চলে যাচ্ছে, এর মানে চাকা স্লিপ কাটতেছে। অনেক সময় হয় না, তুমি মোটরসাইকেল চালাচ্ছ, এই ডিসিলারেট করবা মানে ব্রেক ধরতেছো, তোমার গাড়ি, তোমার মোটরসাইকেল বা তোমার গাড়ি থামতেছে, কিন্তু থামার সাথে সাথে স্লিপ করে যায় না, সামনের দিকে চলে যায়, এরকম স্যার। হয়। ঠিক এই স্লিপিং হচ্ছে, এ পয়েন্টও সোজা সামনের দিকে চলে যাচ্ছে। উচিত ছিল কি এ পয়েন্ট ঘুরতেই থাকবে, এভাবে যেতে থাকবে, ঘুরে 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 আসবে, কিন্তু তা না, সে বলতেছে এ পয়েন্টও সামনের দিকে যাচ্ছে। এই দেখো, নোয়িং দ্যাট দ্য ভ্যালোসিটি অফ দ্য কন্ট্যাক্ট পয়েন্ট এ, টাচ পয়েন্ট যেটা, সেটার এ হুইল উইথ দ্য গ্রাউন্ড ইজ, গ্রাউন্ডের সাথে এরও ভ্যালোসিটি আছে, সেটা কত, 5 ফিট পার সেকেন্ড টু দ্য রাইট, ডান দিকে। এই জন্য এখানে কন্ডিশনটা হচ্ছে চাকা স্লিপ করা অবস্থায়। তো চাকা স্লিপ করা অবস্থায় হলে তো আর সেন্টার এখানে থাকার কোনো সুযোগ নাই। সেন্টার আমরা চাই টাচিং পয়েন্টে থাকুক, হ্যাঁ, টাচিং পয়েন্টে থাকুক, এটা আমরা চাই, কিন্তু এখানে সেরকম কিছু হচ্ছে না। এই কি বলে, স্লিপ করে যাচ্ছে, সেন্টার সরে যাচ্ছে। এবং এটা তোমরা আরো বুঝতে পারবা যখন এগুলো নিয়ে ফার্দার অ্যানালাইসিস করবা, যে আমরা কি চাই, আমরা চাই এরকম সেন্টার অন্যদিকে সরে না যাক। যদি সেন্টার যত দূরে যায়, ধরে নাও সেন্টার এখানে আছে, সেন্টার যদি আরো নিচে চলে যেত তাহলে কি প্রবলেম হতো, কারো কি আইডিয়া আছে? এখন ধরে নাও সেন্টার, চাকা স্লিপ করে বিধায় সেন্টার এখানে চলে আসছে, যদি সেন্টার আরো নিচে চলে আসতো, এখানে চলে আসতো, তখন কি দুর্ঘটনা ঘটতে পারতো, বা কি তোমাদের কি মনে হয় কি হতে পারতো? এখানে তো অনেকগুলো ভ্যালোসিটি আছে, ফোর্স টোর্স আছে। সেন্টার নিচে আসা বলতে তো বোঝাচ্ছে আমার এই যে এর ভেলোসিটি আরো কমে যাওয়া সেন্টার যত দূরে যাবে তত নাকি মোমেন্ট এরকম বেশি কিছু হবে, একটা হ্যাঁ, হবে? বেশি মোমেন্ট ক্রিয়েট হওয়ার চান্স আছে। হ্যাঁ, গাড়ি উল্টে যায়, কেন উল্টে যায়? তোমার ওই ইনস্ট্যান্ট সেন্টারগুলো অনেক অনেক দূরে চলে যায়, সেই সেন্টারের রেসপেক্টে গাড়ি ঘুরতে চেষ্টা করে, গাড়ি উল্টে যায়।
এনিওয়ে সেগুলো অন্য সেন্স। তুমি কি তোমার উত্তরটা পেয়েছো যে সেন্টার কেন এই পয়েন্টের নিচে চলে গেল? হ্যাঁ স্যার বুঝতে পারছি, কারণ দুটোই তো রোটেট করতেছে, তার মানে ওটাতে সেন্টার ধরা যাচ্ছে না আর কি। হ্যাঁ, রোটেট করতেছে বলতে মানে ও এ দুটোই পয়েন্ট মুভ করে করতেছে যাচ্ছে, আর কি। স্লিপ করতেছে। স্লিপ হ্যাঁ না স্যার, করলে মানে সমস্যা নেই। হ্যাঁ আমরা তো যে কোনো স্যার ফিক্সড পয়েন্টে আর কি রেফারেন্স ধরে করি, এখানে তো ওটা ফিক্স না, দুটোই আর কি মুভ করতেছে। হ্যাঁ, মুভ করতেছে, এই কথা ঠিক, কিন্তু আসলে এটা এক্সাক্ট উত্তর না। এক্সাক্ট উত্তর হচ্ছে যে এই পয়েন্ট, হ্যাঁ তুমি ঠিকই বলেছো, এই পয়েন্টও স্লিপ করতেছে, মুভ করতেছে। জি স্যার। কেননা যে পয়েন্টটা টাচ করে থাকে সেই পয়েন্টটা কিন্তু নড়ে না, ওই ফিক্স থাকে। আচ্ছা, যাই হোক, এই অটোমোবাইল গাড়ি ডিজাইন করার ক্ষেত্রে এটা একটা বড় ক্রাইটেরিয়া যে তুমি যখন গাড়ি ব্রেক করবা তখন যেন এমন স্লিপিং না হয় যে যার কারণে সেন্টার কখন হবে, যদি স্লিপিং আরো অনেক বেশি হতো, যদি এই ফোর্সের ভ্যালু অনেক বেশি হতো, এই ভ্যালোসিটি, তাহলে এটা দুইটা ড্র করলে সেন্টার অনেক নিচে চলে যেত। আর সেন্টার যত বেশি দূরে চলে যাবে, গাড়ির এরকম মোমেন্ট এই ফোর্সের সাথে গাড়ির বডির ইয়ের সাথে মোমেন্ট অনেক বেশি তৈরি হতো, গাড়ি উল্টে যাওয়ার চান্স থাকতো। হ্যাঁ, এগুলো ডিজাইনের ক্ষেত্রে আসে যে আমি আমার গাড়িকে ডিজাইন করব সেই গাড়ির এই ব্রেক করলে তার ইনস্ট্যান্ট সেন্টার যেন খুব বেশি দূরে না যায়, যদিও হয়। এই জন্য দেখবা এবিএস বা এই সমস্ত করে ইনস্ট্যান্ট সেন্টার সরে না যায়, লকড, চাকা যেন লক না হয়। চাকা যদি লক হয় তাহলে ধরেন সুযোগ আছে, ইনস্ট্যান্ট সেন্টার যদি খুব বেশি দূরে চলে যায় তাহলে গাড়ি উল্টে যাওয়ার চান্স আছে। আচ্ছা, আমরা খুব বেশি কথা বলে ফেলতেছি, আমাদের এটা যদি হয়ে যায়, এখানে তো আর কোনো কোশ্চেন নাই না এটাতে প্রবলেমে? আচ্ছা, তাহলে আমরা আরেকটা ছোট প্রবলেম দেখবো, হ্যাঁ, এরপরে ক্লাসে। না স্যার। 15.88, এটা বেশি বড় প্রবলেম না, এই আমাদের পরিচিত প্রবলেম। এই ধরনের প্রবলেম আমরা এর আগেও করেছি, যে এই দুটো ইনক্লাইন্ড প্লেনের মতো থাকে বা দুটো দেয়াল থাকে, একটা ফ্লোর এবং একটা বাঁকা দেয়াল, তার মধ্যে কোনো একটা রডের মতো মুভ করতেছে। এই যে পয়েন্টে টাচ করে আছে সে পয়েন্টের রেসপেক্টিভ ভেলোসিটি হয়, এটা তো জানোই। তো যাই হোক, এখানে বলা হচ্ছে রড এবি ক্যান স্লাইড ফ্রিলি অ্যালং দ্য ফ্লোর। এবি রডটা ফ্রিলি মুভ করতে পারে এই ফ্লোরের অ্যালং দ্য ফ্লোর অ্যান্ড ইনক্লাইন্ড প্লেন, এই ফ্লোর এবং ইনক্লাইন্ড প্লেনের রেসপেক্টে মুভ করতে থাকে। তাহলে এ পয়েন্টের ভ্যালোসিটি হচ্ছে ভিএ এবং তার ডিরেকশন কোন দিকে? ডান দিকে। তাহলে বি পয়েন্টের ভ্যালোসিটি কোন দিকে হবে? এদিকে, তাই না? উপরে দিয়ে দিই স্যার। বি পয়েন্ট কিন্তু আসলে টাচ করা পয়েন্টটা, হ্যাঁ মনে রাখতে হবে, টাচ করা। উপরের দিকে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আমাদের এখানে বলা হচ্ছে ডিরাইভ অ্যান এক্সপ্রেশন ফর দ্য অ্যাঙ্গুলার ভেলোসিটি। অ্যাঙ্গুলার ভেলোসিটির জন্য যেহেতু কোনো ভ্যালু নাই, ভিএ 20, 40, 50, 60 দেয়া নাই, তাহলে আমাদের এক্সপ্রেশন বের করতে বলছে যে ভিএ আর তারপরে এই যে থিটা, বিটা, এগুলো ব্যবহার করে অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগার মান কত হবে। মানে সরাসরি ভ্যালু পাবো না যে 30, 40 এরকম পাবো না, হয়তো এই যে ভিএ ওমেগা টোমেগা দিয়ে একটা সম্পর্কের মতো হবে, রিলেশন হবে। আর তার সাথে দ্য ভেলোসিটি অফ এন বি, বি এন্ডের ভেলোসিটি বের করতে হবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে এই দুটো কাজ আমাদের এখন করতে হবে। এবং আমাদের জানা আছে এই ভেলোসিটিটা জানা আছে, একটা থিটা জানা আছে এখানকার অ্যাঙ্গেল, আর এই ইনক্লাইন্ড অ্যাঙ্গেল বিটা জানা আছে। আচ্ছা, একটু বলে রাখি মাঝখানে কথা, দেখো এখানে কিন্তু এই প্রবলেম, এই যে এই কথার মধ্যে অনেক প্যাচ থাকে। যেমন এখানে বলা হচ্ছে রড এ বি ক্যান স্লাইড ফ্রিলি। হ্যাঁ, রড এ বি ফ্রিলি স্লাইড করতে পারে, নরমালি কোনো সমস্যা হয় না, ফ্রিলি স্লাইড করতে পারে। এর মানে কি? এখানে কি আছে? কোনো কিছু আছে? কিছুই নাই, ধরে নাও জাস্ট লুব অয়েল দেয়া আছে, কথার কথা, তাই না? তেলের মতো দেয়া আছে, তার উপরে স্লিপ করতেছে, কোনো সমস্যা নেই, ফ্রিলি স্লাইড করতে পারে। তাহলে এটা, এবং তোমরা এখানে নিজেরাই বলে দিলা যে এখানকার ভেলোসিটি, ভি এর ভেলোসিটি হবে এই ডাইরেকশন, এ এর ভেলোসিটি এই ডাইরেকশনে, তাই না? এই দুটো তোমরাই আমাকে বলে দিলা, ভেরি গুড। কিন্তু কথা হচ্ছে, আমি যেটা বলতে চাচ্ছি, যদি এখানে এই পয়েন্টে যদি চাকা লাগানো থাকতো, তাহলে কিন্তু হিসাব চেঞ্জ হয়ে যেত। যখন এখানে চাকা লাগানো থাকে তখন এই যে কেমন হয়, এখানে ধরে নাও একটা চাকা আছে, এই চাকার টাচিং পয়েন্ট। হ্যাঁ, এনিওয়ে আমি ওই সমস্ত দিকে যাচ্ছি না। যদি চাকা থাকে, যদি হুইলের কথা বলা থাকে, সম্ভবত 15.89 প্রবলেমটাই হুইলের কথা বলা আছে, সেটা তোমরা সলভ করতে গিয়েই হয়তো কিছুটা প্রবলেমে পড়তে পারো, এই জন্য আগে বলে দিচ্ছি যে ওখানে চাকা যদি থাকে তাহলে বিষয়টা ডিফারেন্ট। এনিওয়ে আমরা আমাদের প্রবলেম সলভ করি ঝটপট, 3 মিনিটের মধ্যে শেষ করে ফেলবো প্রবলেম। যদি তোমরা রেসপন্স করো, আর যদি তোমরা না বুঝো তাহলে বেশ সময় লাগবে কিন্তু। হ্যাঁ, আচ্ছা,
ঠিক আছে, তাহলে এই যে আমাদের ভিবি ভেলোসিটি আমরা এদিকে জানি, তো থিটা জানা আছে, তাহলে এই দুটো আঁকি ইনস্ট্যান্টেনিয়াস সেন্টার অফ রোটেশন দিয়ে করব। আমি যদি বলতাম ইনস্ট্যান্টেনিয়াস সেন্টার অফ রোটেশন দিয়ে না করো, তোমাদের আগের পদ্ধতিতে করো, সেই পদ্ধতিতেও তোমরা পারতাম। দুই পার্টটা চেঞ্জ করে ওইভাবে তো করা যাবে। হ্যাঁ, এটাকে সরিয়ে দিতাম, তারপরে আবার এই পয়েন্ট এটাকে সরিয়ে প্রথমে এদিকে আনতাম, তারপরে এই পয়েন্টকে ফিক্স করে রোটেট করাতাম। ওকে, করা যায়, কোনো আপত্তি নাই। এটা অন্য একটা ভেলোসিটি বের করা যায়, কিন্তু বিটা কষ্ট হয়ে যাবে ওইভাবে বের করা। ভিবি বের করা কষ্ট হয়ে যাবে তখন, হ্যাঁ একটু ঝামেলা, তাই না? আচ্ছা যাক, ওইটা কঠিন না, আমার মনে হয় করা যাবে। আচ্ছা, সেভাবে আমরা যাচ্ছি না। তাহলে এই যে ভিবি এখানে, আরেকটা হচ্ছে ভিএ, অত স্কেল করে আঁকি নেই, যে ভিএ এখানে ড্র করলাম, ভিবি এখানে ড্র করলাম। ইনস্ট্যান্টেনিয়াস সেন্টার বের করতে চাই, কিভাবে? ইজি, তাই না? এটার সাথে লাইন ড্র করব 90 ডিগ্রি। তোমরা তো নিয়ম জানো, দুটো লিনিয়ার ভেলোসিটি জানলে ইনস্ট্যান্টেনিয়াস সেন্টার বা ওমেগা বের করার বুদ্ধি কি? এই যেভাবে ড্র করব, ড্র করে এটারও ড্র করব, হয়ে গেল, সেন্টার পেয়ে গেলাম। তাহলে সেন্টার যদি পেয়ে যাই, এরপরে ওমেগা বের করার নিয়ম কি? ওমেগা বের করার নিয়ম হচ্ছে, যদি ভিবি তো আমাদের জানা নাই আসলে, ভিএ দিয়ে যদি বের করতে চাও, তাহলে কি লিখতে হবে? ভিএ ইকুয়াল ওমেগা ইনটু কোনটা? এসি। তাই না? তাহলে আমাদের কিন্তু ভিএ জানা আছে, ভি এর ভ্যালু ভিএ, ওকে জানা আছে, এসি জানা নাই, এসিটা জানতে হবে। তাহলে এসি জানার বুদ্ধি কি? এইরকম লাইন ড্র করে দিতে হবে, লাইন ড্র করে ত্রিভুজ বানায় ফেলবো। ত্রিভুজ বানায় ফেলবো, আর এই অ্যাঙ্গেল কিন্তু থিটা, অলরেডি দেখতেছো এখানে ফিগারে দেখা যায়। আর এই অ্যাঙ্গেলটা বিটা হলে, তাহলে এখানে যদি একটা লাইন ড্র করে অ্যাঙ্গেল দিই, তাহলে এটা কত হবে? বিটা এটা হবে না? এটা তাই করি, এই যে লাইন ড্র করে দিয়ে দিলাম বিটা। এখন আমরা দেখো ট্রায়াঙ্গেল ড্র করছি কি জন্য? ট্রায়াঙ্গেল ড্র করছি, ট্রায়াঙ্গেল রুল ফেলবো, সেখান থেকে আমরা এই এসি বের করব। এসি দরকার আমাদের এখন, বুঝতে পারছো? তাহলে এসি বের করার জন্য ট্রায়াঙ্গেল বানাই ফেললাম, থিটা বিটা আসলো, এগুলো আমাদের জানা, যদিও সিম্বলিক আকারে আছে, বাট এগুলোর আমরা জানি বি থিটা বিটা। তো এখন আচ্ছা, এটা যদি থিটা হয়, এই অ্যাঙ্গেলটা কত? 90 মাইনাস প্লাস থিটা মাইনাস থিটা। গুড, 90 মাইনাস থিটা হয়ে গেছে। আর এইটা বিটা, এখানে একটা স্ট্রেট লাইন ড্র করি, এই দেখো, এইটা প্যারালাল করলাম, এটাও প্যারালাল, এটাও প্যারালাল। তাহলে এই অ্যাঙ্গেল যা, এই অ্যাঙ্গেলটা যা, এইটা যে অ্যাঙ্গেল, হ্যাঁ, আর এই অ্যাঙ্গেলটা কি একই, সেম না? জি স্যার জি স্যার, একান্তর কোণ বলেন। আচ্ছা, তাহলে এখন আসো, এইটা হচ্ছে বিটা, তাহলে এই অ্যাঙ্গেলটা কত? এই যে এটা, এই অ্যাঙ্গেলটা কত? 90 মাইনাস বিটা 90 মাইনাস বিটা, ঠিক আছে? এটা যদি বিটা হয়, এই অ্যাঙ্গেলটা হবে 90 মাইনাস বিটা। আর তার পাশটা বিটা ঠিক তো? পাশেরটা স্যার ওই সিকোয়েন্স স্যার। জি স্যার, বিটাই হবে। জি স্যার বিটাই হবে বিটা হবে। এই পুরাটা হচ্ছে 90, এই পুরাটা হচ্ছে 90, এটা যদি হয় 90 মাইনাস বিটা, আর এই জি স্যার। পুরাটা যেহেতু 90, তাহলে এটা শুধু বিটা। তাহলে এইটা বিটা হলে এই ভদ্রলোকও বিটা। অনেক কিছু দেখছি, নিজেরা দেখে নিও, এই যে এটা বিটা, ঠিক আছে? তাহলে এখন এই অ্যাঙ্গেল বের করা সহজ, 180 থেকে এই দুটা বাদ দিয়ে দিব, 180 মাইনাস 90 মাইনাস থিটা, তারপরে এইভাবে করলে এরকম হবে। 180 থেকে বাদ দিব, তিন কোণের সমষ্টি 180 না, দুটা জানা হয়ে গেছে, আরেকটা জানার জন্য 180 মাইনাস করছি, এরকম হয়েছে। হ্যাঁ, 90 মাইনাস বিটা মাইনাস থিটা, ওকে। আচ্ছা ঠিক আছে, তাহলে তিনটা কোণ জানা হয়ে গেছে, এখন ফর্মুলা ফেলে দাও। ও আচ্ছা, এটা কিন্তু এল, হ্যাঁ, এইটা কিন্তু এল, এই লেন্থটা, এটা আবার এখানে দিয়ে দিলাম, একটু সুবিধা হবে। তো এখন আমরা ভিএ বের করতে হলে ওমেগা আর এসি লাগে, তাহলে এসি আমাদের জন্য এই ট্রায়াঙ্গেল রুল আমরা ফেলবো। ট্রায়াঙ্গেল রুল আমরা কিভাবে ফেলবো? এটা হচ্ছে এবি, এই যে এই লাইনটা হচ্ছে এবি, এবির সাথে সাইন বিটা, এবি তার বিপরীত অ্যাঙ্গেল সাইন বিটা, তারপরে এসি, এই এসি, এসির সাথে সাইন কোনটা? এই যেটা 90 মাইনাস বিটা মাইনাস থিটা, তারপরে বিসি, বিসির সাথে সাইন 90 মাইনাস থিটা, এভাবে লিখলাম। এভাবে লেখার পরে আরেকটা লাইন করি, এবির ভ্যালু বসিয়ে দিলাম এল, এই যে জানা আছে এবির ভ্যালু হচ্ছে এল, এই দুই পয়েন্টের দূরত্ব, এই এ বি পয়েন্টের বি পয়েন্টের যোগ করার দূরত্ব হচ্ছে এল, ঠিক আছে, এল বসিয়ে দিলাম। আর এসি, এসির জায়গায় এখানে এটারে দেখো, এই যে 90 মাইনাস বিটা মাইনাস থিটা কোয়াড্রেন্ট করছি, হ্যাঁ, এখানে না সাইনের জায়গায় কজ হয়ে গেছে, কজ বিটা মাইনাস থিটা, ওকে। এটা দেখানো দরকার আছে, জানো না এগুলো? বুঝছি স্যার এটা।
আচ্ছা বুঝছি স্যার। না স্যার দেখেন দোকান থ্যাংক ইউ। তাহলে এখানে sin 90 মাইনাস থিটা, এটাও cos থিটা হয়ে গেছে কোয়াড্রেন্ট করে। তাহলে হয়ে গেল আমাদের। এখান থেকে আমরা যদি এসি বের করতে চাই তাহলে এই দুইটাকে সমান লিখবো প্রথমে। এই দুটোকে সমান লিখি, এই দুটোকে সমান লিখি, এই দুটোকে সমান লিখলে এই cos এখানে গুণ করে দেব, শুধু এসি থাকবে। আবার যদি বিসি বের করতে চাই তাহলে ফার্স্ট আর থার্ড সমান করব। এই তো এগুলো করে আমাদের এই হয়ে গেছে যে l cos বিটা মাইনাস থিটা sin বিটা, আর বিসি ইকুয়াল হবে l cos থিটা sin বিটা। যদি এই দুটোকে সমান লিখি ফার্স্ট আর থার্ড, এইগুলো তোমরা পারবা। তো ঠিক আছে, এই হচ্ছে আমাদের এসি আর বিসি আমরা বের করে ফেললাম। এখন আমাদের কাজে আসি। আমাদের বের করা দরকার হচ্ছে ওমেগা। তাহলে ভিএ আমাদের জানা আছে, ভিএ মানে ভিএ, আর এসি আমরা এখানে বসিয়ে দিব ডাইরেক্ট। ভিএ, আচ্ছা, ওমেগা ইকুয়াল ভিএ বাই এসি। আচ্ছা ঠিক আছে, তাহলে ভিএ আর এসি কে বসিয়ে দিই। তাহলে বসিয়ে দিলে জাস্ট উপর নিচে করেছি, এই হচ্ছে আমাদের রেজাল্ট। এটা ওমেগা একটা হয়ে গেল, একটা রেজাল্ট। ওকে, আর বের করতে বলা হচ্ছিল যে বি পয়েন্টের বেগ। ভিবি না? জি স্যার। আচ্ছা ভিবি, তাহলে ভিবি হচ্ছে ওমেগা ইন্টু বিসি। তাহলে ওমেগা এই বিসি, বিসি তো আমরা এই যে একটু আগে বের করে ফেলছি, আর চিন্তা নাই, বসিয়ে দিই। ওমেগাও বসিয়ে দিলাম, এইটাও বসিয়ে দিলাম, হয়ে গেল। এই শেষ। এ পর্যন্ত কার কোশ্চেন আছে? আচ্ছা, কোশ্চেন না থাকলে আমাদের লেসন এই পর্যন্তই শেষ। শেষে একটু কথা বলে রাখি। এই দেখো এখানে এই চ্যাপ্টার যেটা ইনস্ট্যান্টিনিয়াস সেন্টার অফ রোটেশনের চ্যাপ্টারে স্যাম্পল প্রবলেমগুলো অবশ্যই পরে করবা। এই আচ্ছা, এখানে চ্যাপ্টারের প্রবলেমের ক্ষেত্রে তোমাদের আসলে একটা বিষয় হচ্ছে কি, আমার একা কিন্তু এই ক্লাসে যদি আমি সব প্রবলেম করাতে যাই, দেখতেছো একটা ক্লাসে দুটো প্রবলেম দেখাতে গেলেই আমাদের কত সময় চলে যাচ্ছে। আসলে ক্লাসে সব প্রবলেম করানো সম্ভব না। তোমাদের এই একটা একটা করে, এই যে এখান থেকে হয়তো শুরু করো 15.74 রেড মার্কিং, বোধহয় এরা একটু প্রবলেম, রেড মার্কিং গুলো না করলেও হবে, ওগুলো একটু হার্ড প্রবলেম সম্ভবত। তো এই যে 15.74, 15.75, এভাবে আস্তে আস্তে একটা একটা করে প্রবলেম করতে থাকবা, আগাবা। আগিয়ে মানে নিজেদেরই করতে হবে আসলে, কেননা ক্লাসে এত প্রবলেম করাতে গেলে সিলেবাস শেষ করা যাবে না। অলরেডি অনেক ক্লাস আমাদের চলে গেছে। আমি জানি না তোমাদের কি হচ্ছে। এই রেকর্ডিংটা স্টপ করে নিই।